সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংলিশ লেসন 4 দ্য গ্রেট এসকেপ রিটেন বাই সুগত বোস এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়ব বাংলা অর্থ সহ, এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে বা যে প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর বা সলিউশন আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের লেসন 4 দ্য গ্রেট এসকেপ এই সম্পূর্ণ লেসনটির বাংলা অর্থ ভালোভাবে বুঝতে পারবে এই ভিডিওটির মাধ্যমে, এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সমস্ত অ্যাক্টিভিটির উত্তরও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং পরীক্ষা যদি তোমাদের এই লেসন থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয়, তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরগুলোও তোমরা কিন্তু পরীক্ষার খাতায় খুব সহজে লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিও তোমরা দেখে নিই তোমাদের ক্লাস 8 এর ইংলিশ লেসন 4 দ্য গ্রেট এসকেপ। ঠিক আছে, এই সম্পূর্ণ লেসনটির বাংলা অর্থ এবং তারপর আমরা তোমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোর উত্তর আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। ঠিক আছে, তো দেখো লেসনটার নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট এসকেপ। এসকেপ মানে হচ্ছে কি পালিয়ে যাওয়া বা রক্ষা পাওয়া। ঠিক আছে, গ্রেট মানে হচ্ছে মহান, অর্থাৎ একটা পালিয়ে যাওয়ার ঘটনায় আমাদের এই লেসনটির মাধ্যমে তুলে দেওয়া করা হয়েছে। এটা লেখক হচ্ছেন কি সুগত বোস। তো প্রথমে দেখো বলা হচ্ছে লেট স্টার্ট। চলো শুরু করি। স্টার্ট মানে কি শুরু করা। প্রথমে আমাদের লেখক সম্পর্কে এখানে একটা সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে, সেটা আমরা পড়ে নেব। তারপর মূল গল্পটি পড়ে আমরা অ্যাক্টিভিটিগুলোকে সলভ করব। দেখো প্রথমে বলা হচ্ছে সুগত বোস ইজ আ হিস্টোরিয়ান, অথর অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। তো দেখো এই লাইনের মধ্যে আমাদের কি বলা হচ্ছে, সুগত বোস ইজ আ হিস্টোরিয়ান। হিস্টোরিয়ান মানে হচ্ছে কি ঐতিহাসিক। তো সুগত বোস হচ্ছেন একজন ঐতিহাসিক, অথর মানে হচ্ছে একজন লেখক, অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর, প্রফেসর মানে কি কলেজের অধ্যাপক আর কি, অফ ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি, অর্থাৎ এই হার্ভার্ড ইউনিভার্সিটির তিনি ওশেনিক হিস্ট্রি এবং অ্যাফেয়ার্স, ঠিক আছে, এই ডিপার্টমেন্টের একজন কি ছিলেন, গার্ডিনার প্রফেসর ছিলেন, এবং একজন লেখক ছিলেন, একজন ঐতিহাসিকও ছিলেন। বর্ন টু দ্য eminent freedom fighter Dr. Sisir Kumar Bose and Mrs. Krishna Bose. He is the, আচ্ছা এইটুকু প্রথমে আগে দেখো এই পর্যন্ত। এখানে বলা হচ্ছে বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার। বর্ন মানে হচ্ছে জন্ম, টু দ্য এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, ঠিক আছে, ফ্রিডম ফাইটার মানে হচ্ছে কি স্বাধীনতা সংগ্রামী, ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। অর্থাৎ এই যে ডক্টর শিশির কুমার বোস আর হচ্ছে মিসেস কৃষ্ণা বোস, এই দুজন হচ্ছে এই সুগত, ঠিক আছে, সুগত বোসের বাবা এবং মা, ঠিক আছে, এবং এরা ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। তো বলা হচ্ছে কি হি ইজ, তিনি হন, তিনি বলতে এখানে এই সুগত বোসের কথা বলা হচ্ছে। তো হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ড নেফিউ। গ্র্যান্ড নেফিউ মানে কি গ্র্যান্ড সন, গ্র্যান্ড সন মানে হচ্ছে কি নাতি আর কি, আর গ্র্যান্ড নেফিউ এটা মানে হচ্ছে কি ভাইয়ের নাতি, অর্থাৎ ভাইয়ের নাতি বলতে কি নিজেরও নাতি আর কি, ঠিক আছে, তো সেরকম গ্র্যান্ড নেফিউ, ঠিক আছে, তো ভাইয়ের নাতি। এরপর দেখো অ্যান্ড গ্র্যান্ড সন অফ শরৎচন্দ্র বোস, এবং শরৎচন্দ্র বোসের নাতি, ঠিক আছে। এই যে সুগত বোস এটা হচ্ছে শরৎচন্দ্র বোসের নাতি। এই শরৎচন্দ্র বোস হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের ভাই, সেই হিসাবে সুভাষচন্দ্র বোসের নাতি হচ্ছেন কে এই সুগত বোস, ঠিক আছে। এরপর দেখো ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। তো ইন 2011 মানে হচ্ছে 2011 খ্রিস্টাব্দে বা 11 সালে বোস বলতে এখানে এই সুগত বোসের কথা বলা হচ্ছে। বোস পাবলিশড মানে পাবলিশ করেছিলেন বা প্রকাশ করেছিলেন হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট, এই ম্যাজেস্টিজ অপোনেন্ট নামে একটা তার বই, যেটা তিনি প্রকাশ করেছিলেন 2001 সালে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম দিস বুক। দ্য প্রেজেন্ট টেক্সট বলতে আমরা যে গল্পটা এখন পড়বো, যে লেসনটা, এই লেসনটা বা এই গল্পটা ইজ মানে হয়, অ্যান এক্সাপ্ট একটা হচ্ছে সংক্ষেপিত একটা অংশ, ফ্রম দিস বুক মানে এই বইয়ের, এই বই বলতে এই হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট, এই বইটারই একটা সংক্ষিপ্ত অংশ আমাদের এখানে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই সুগত বোসের। তো দেখো এরপর আমাদের যেটা দেওয়া আছে লেটস শেয়ার, চলো শেয়ার করি। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসবে না, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কি বলা হয়েছে। দেখো 1 নম্বর দেখে হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পসেস ইন অর্ডার টু বি লিডার। লিডার মানে হচ্ছে নেতা, ঠিক আছে। তো বলছে হোয়াট কোয়ালিটিস মানে কী ধরনের গুণ, টু ইউ থিঙ্ক ইউ শুড তুমি মনে করো, ইউ শুড পসেস মানে কি থাকা বা অধিকারে থাকা আর কি, অর্থাৎ কী ধরনের কোয়ালিটি মানে থাকতে হবে যেটা তোমার মনে হয়, ইন অর্ডার টু বি আ লিডার, একজন নেতা হওয়ার জন্য মানুষের মধ্যে কীরকম গুণ থাকা উচিত বলে তোমার মনে হয়, সেটা এখানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে।
তো তুমি তোমার মতো করে বলতে পারো একজন নেতা হওয়ার জন্য কী করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের উপকারে আসতে হবে, ঠিক আছে, অনেক মানুষের সমর্থন থাকতে হবে, এইগুলো থাকা দরকার একজন নেতা হতে গেলে। এরপর 2 নম্বর হচ্ছে ইফ ইউ হ্যাড বিন বোর্ন বিফোর ইন্ডিপেন্ডেন্স, যদি স্বাধীনতার আগে তোমার জন্ম হতো বা জন্মগ্রহণ করতে তুমি, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ কুড হ্যাভ ডান ফর ইউর কান্ট্রি, ঠিক আছে, তাহলে তুমি দেশের জন্য কি করতে বলে তোমার মনে হয়, যদি তোমার জন্ম স্বাধীনতার আগে হতো তাহলে তুমি দেশের জন্য কি করতে, এটা তোমাকে জিজ্ঞাসা করা হতো। তো সেই সময় কী ছিল, দেশ পরাধীন ছিল, ব্রিটিশদের অধীনে ছিল। তো তুমি বলতে পারো আমি স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, লড়াই করতাম, সেটা তুমি তোমার মতো করে বলতে পারো, ঠিক আছে। তাহলে পরের অংশটা আমরা পড়বো, এখানে রয়েছে কি, লেটস রিড, চলো পড়ি। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23 January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. তো দেখো কি বলা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস যার জন্ম হচ্ছে কত, বোর্ন মানে কি জন্ম, 23 জানুয়ারি অর্থাৎ 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে, ওয়াজ মানে ছিলেন, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, মোস্ট মানে হচ্ছে সব থেকে বেশি, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, সব থেকে বেশি বিখ্যাত, ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স, তো ভারতীয় ন্যাশনালিস্ট মানে হচ্ছে জাতীয়তাবাদী যে নেতা ছিলেন, সেই মহান মানে সব থেকে মানে বিখ্যাত নেতা ছিলেন, সেই নেতাদের মধ্যে একজন ছিলেন, ঠিক আছে। হু ফট, যিনি যুদ্ধ করেছিলেন বা সংগ্রাম করেছিলেন, ফট মানে কি যুদ্ধ করা, ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স মানে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা, ঠিক আছে, ভারতবর্ষের স্বাধীনতার জন্য যিনি লড়াই করেছিলেন, ফ্রম ব্রিটিশ রুল মানে ব্রিটিশদের রুল মানে কি শাসন, ব্রিটিশদের শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য বা স্বাধীন করার জন্য তিনি লড়াই করেছিলেন। To this purpose, he founded the Indian National Army (INA), which included a women's regiment too. তো বলা হচ্ছে কি দেখো, টু দিস পারপাস মানে হচ্ছে কি উদ্দেশ্য, তো এই উদ্দেশ্যে বলতে এই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য, ঠিক আছে, কি ফাউন্ডেড তিনি তৈরি করেছিলেন, ফাউন্ডেড মানে হচ্ছে তিনি তৈরি করেছিলেন বা গঠন করেছিলেন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA এই সংগঠনটা তিনি তৈরি করেছিলেন, হুইচ ইনক্লুড যেটার মধ্যে ছিল আ ওমেন্স রেজিমেন্ট, একটা মহিলাদের একটা রেজিমেন্ট মানে হচ্ছে মহিলাদের একটা সেনাবাহিনীও, কিন্তু তার এই যে বাহিনী তিনি গড়ে তুলেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সেখানে একটা মহিলাদের দলও কিন্তু ছিল। ইন 1941 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইন 1941 1941 খ্রিস্টাব্দে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট মানে ব্রিটিশ সরকার, সেই সময় ভারতবর্ষে ব্রিটিশদের সরকার ছিল, তো ব্রিটিশ সরকার পুট মানে রেখেছিল সুভাষচন্দ্র বোসকে আন্ডার হাউস অ্যারেস্ট বলতে বাড়িতেই হচ্ছে গৃহবন্দী করে রাখা, ঠিক আছে, বাড়িতে তাকে মানে পুলিশ পাহারা দিয়ে বাড়িতেই গৃহবন্দী করে রেখে দিয়েছিল ব্রিটিশ সরকার। দ্যাট ইজ যেটা হচ্ছে কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছিল, কনফাইন্ড মানে হচ্ছে কি বন্দি করে রাখা, ওকে, এই হাউস অ্যারেস্ট মানে হচ্ছে তাকে তার নিজের বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস দ্য exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. তো দেখো এখানে বলা হচ্ছে কি, দ্য ফলোয়িং ন্যারেটিভ বলতে আমরা যে এই গল্পটা এখন পড়বো, ঠিক আছে, এই গল্পটা ডেসক্রাইবস মানে হচ্ছে বর্ণনা করে বা আমাদেরকে এখানে বর্ণনাটা দেবে, দ্য এক্সাইটিং মানে উত্তেজনাকর, অ্যান্ড কারেজিয়াস এবং সাহসিকতামূলক একটি, ঠিক আছে, এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, অফ সুভাষ বোস মানে সুভাষচন্দ্র বোসের পালিয়ে যাওয়ার একটি উত্তেজনাকর এবং একটি সাহসিকতার একটি ঘটনা এখানে বর্ণনা করা হবে এই গল্পের মাধ্যমে, ওকে। ফ্রম দ্য ক্লাচেস অফ ব্রিটিশ, দেখো ফ্রম দ্য ক্লাচেস মানে হচ্ছে কারো খপ্পরে কেউ মানে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসে, ঠিক আছে, তো এই ব্রিটিশদের খপ্পর থেকে বা ঠিক আছে ব্রিটিশদের খপ্পর থেকে সে কীভাবে পালিয়ে গিয়েছিল সেই ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে। টু কন্টিনিউ হিজ স্ট্রাগল, তার যে স্ট্রাগল বা যুদ্ধ সেটাকে কন্টিনিউ করার জন্য, ফর ইন্ডিয়াস ফ্রিডম ভারতবর্ষের স্বাধীনতার জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রামটাকে চালিয়ে যাওয়ার জন্য তিনি ব্রিটিশদের খপ্পর থেকে কিভাবে পালিয়ে গিয়েছিলেন আর কি, সেই ঘটনাটাই আমাদের এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে, ওকে। তো চলো আমরা এখন গল্পটা পড়বো, তারপর অ্যাক্টিভিটিগুলোকে সলভ করব। দেখো প্রথমে কি বলা হচ্ছে, লুকিং পেল অ্যান্ড থিন উইথ আ বুসি হাফ গ্রোন বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন his pillows when Sisir
his nephew entered Subhas's bedroom that December afternoon. দেখো লুকিং পেল অ্যান্ড থিন, ওকে, লুকিং মানে হচ্ছে তাকে দেখতে এরকম লাগছিল, পেল মানে বিবর্ণ, অ্যান্ড থিন মানে রোগা এবং বিবর্ণ লাগছিল, উইথ বুসি হাফ গ্রোন বিয়ার্ড, বিয়ার্ড মানে হচ্ছে কি, বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি, উইথ বুসি, বুসি মানে হচ্ছে বুশ মানে হচ্ছে ঝোপ, এখানে বুসি বলতে ঝোপঝাড়ের মতো আর কি, হাফ গ্রোন, হাফ গ্রোন মানে অর্ধেক বেরিয়েছে এরকম, তো তার দাড়িগুলো গাল থেকে অর্ধেক বেরিয়েছে এরকম, খোঁচা খোঁচা দাড়ি রয়েছে গালে, ঠিক আছে, ঝোপ মানে ঝোপের মতো দাড়ি রয়েছে। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন, রিক্লাইনিং মানে হেলান দিয়ে বসেছিল আর কি, রিক্লাইনিং অন হিজ পিলো, তার বালিশে হেলান দিয়ে বসেছিলেন। ওয়েন শিশির, যখন শিশির, হিজ নেফিউ, শিশিরটাকে, শিশির হচ্ছে এই সুভাষচন্দ্র বোসের নেফিউ মানে হচ্ছে ভাইপো, এন্টার্ড মানে প্রবেশ করলো সুভাষের বেডরুম, সুভাষের বেডরুম মানে শোবার ঘরে প্রবেশ করলো, দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেই ডিসেম্বর মাসের বিকেলবেলায়। তো এই ডিসেম্বর মাসের বিকেলবেলা যখন সুভাষের ভাইপো এই শিশির যখন তার বেডরুমে প্রবেশ করেছিল, সেই সময় সুভাষচন্দ্র বসুকে কীরকম লাগছিল, পেল মানে বিবর্ণ এবং তাকে রুগ্ন লাগছিল, ঠিক আছে, এবং তার মুখে খোঁজা খোঁজা দাড়ি ছিল এবং তিনি পালিশে হেলান দিয়ে বসেছিলেন। ওকে, এরপরে দেখো সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। তো সুভাষচন্দ্র কী করলেন, সুভাষ মেড হিম সিট, সুভাষ তাকে বসালেন কোথায়, টু হিজ রাইট, তার ডান দিকে, অন দ্য বেড বিছানার উপরে তার ডান দিকে বসালেন, কাকে, সেই শিশিরকে, তার ভাইপোকে তার ডান দিকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। দেখো কী বলছেন এখানে সুভাষচন্দ্র বোস, লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির মানে শিশিরের দিকে, ইনস্টেলি মানে গভীরভাবে, গভীর আবেগপূর্ণ দৃষ্টিতে তার দিকে চাইলেন এবং বললেন, কি বললেন, হি সেড, দেখো তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি আমার জন্য কিছু কাজ করতে পারবে, এটা সুভাষচন্দ্র বোস শিশিরকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে। শিশির নডেড, শিশির মাথা নেড়ে সম্মতি জানানো, এখানে নডেড বলতে কি মাথা নাড়ানো, ঠিক আছে, মাথা নাড়িয়ে কোনো কিছু আমরা যখন মুখে কিছু না বলি আমরা মাথা নাড়িয়েও কিন্তু অনেক সময় সম্মতি জানাই, তো সেইভাবে মাথা নাড়িয়ে শিশির সম্মতি জানালো যে হ্যাঁ কাজটা বলো আমি সেটা করতে পারবো, ঠিক আছে, সেরকম ইঙ্গিত দিল। এরপর দেখো দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষিস এসকেপ ফ্রম ইন্ডিয়া। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য টাস্ক, টাস্ক বলতে কাজ, কাজটা হচ্ছে কি, অ্যাজ ইট টার্নড আউট মানে হচ্ছে যেটা বোঝা গেল বা যেটা জানা গেল সেটা হচ্ছে কি, ওয়াজ মানে সেটা ছিল, টু হেল্প প্ল্যান, টু হেল্প মানে হচ্ছে সাহায্য করা, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনা করতে সাহায্য করা, অ্যান্ড ক্যারি আউট এবং সেই পরিকল্পনাটাকে ক্যারি আউট মানে হচ্ছে কি বাস্তবায়িত করা বা বাস্তবে রূপদান করা, এবং সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা। সুভাষিস এসকেপ ফ্রম ইন্ডিয়া, সুভাষচন্দ্র বসুর এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ফ্রম ইন্ডিয়া ভারতবর্ষ থেকে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করতে সাহায্য করতে হবে কাকে, এই শিশিরকে, এবং সেই পরিকল্পনাটিকে বাস্তবায়িত করতে হবে। তো এই কথাটাই মানে এইটাই করতে হবে শিশিরকে সুভাষচন্দ্র বসুর জন্য, ঠিক আছে। এরপর দেখো শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। তো শিশিরকে কী করতে হবে না, শিশির উড হ্যাভ টু ড্রাইভ, শিশিরকে গাড়ি চালিয়ে যেতে হবে হিজ আঙ্কেল, তার আঙ্কেলকে, ঠিক, তার আঙ্কেল বলতে এখানে আঙ্কেল মানে কাকা, তো আঙ্কেলকে, আঙ্কেল হচ্ছে সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু হচ্ছে শিশিরের কাকা, তো এই সুভাষচন্দ্র বসুকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে, ওকে, ইন দ্য ডেড অফ দ্য নাইট। তো এখানে দেখো ডেড অফ দ্য নাইট, এটা মানে কি, ডেড অফ দ্য নাইট মানে হচ্ছে মধ্যরাত্রিতে, ঠিক আছে, এই মধ্যরাত্রিতে শিশিরকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে তার কাকা সুভাষচন্দ্র বোসকে, টু আ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে, অ্যাট ফার অ্যাওয়ে মানে অনেক দূরে আর কি, ফ্রম কলকাতা থেকে অনেক দূরে একটা রেল স্টেশনে তাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে গভীর রাত্রিতে। ওকে, পরের লাইনে দেখো, ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট 1 উডবার্ন পার্ক ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। তো কী বলা হচ্ছে এখানে, ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স মানে হচ্ছে বসবাস করার যে জায়গা আর কি, ঠিক আছে, তো সেখানে, তো ফ্রম মানে হচ্ছে থেকে, হিজ আঙ্কেলস রেসিডেন্স তার আঙ্কেলের বা তার কাকার বাড়ির থেকে, এখানে কাকা বলতে সুভাষচন্দ্র বসুর বাড়ির থেকে, অ্যাট এলগিন রোড, বাড়িটা কোথায়, এলগিন রোডে, তো সেই এলগিন রোডের বাড়ির থেকে শিশির ওয়াকড ব্যাক, শিশির কী করলো, হেঁটে ফিরে গেল, ওয়াক মানে হচ্ছে হেঁটে যাওয়া, ব্যাক মানে হচ্ছে ফিরে গেল কোথায়, দ্যাট নাইট মানে সেই রাত্রিতে, টু হিজ ওন হাউস তার নিজের বাড়িতে, অ্যাট 1 উডবার্ন পার্ক তার নিজের বাড়ি হচ্ছে
1 নম্বর উডবার্ন পার্কে। তো সেখানে সে হেঁটে ফিরে গেল। কে ফিরে গেল? শিশির। ইন আ স্টেট অফ ওয়ান্ডার, এখানে ওয়ান্ডার মানে হচ্ছে কি বিস্ময় বা অবাক, অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, সাবডিউড মানে হচ্ছে চাপা, আর এক্সাইটমেন্ট মানে হচ্ছে কি উত্তেজনা, একটা চাপা উত্তেজনা একটা এবং বিস্ময়ের সঙ্গে কী করলো এই শিশির তার নিজের বাড়িটা হচ্ছে উডবার্ন পার্ক, 1 নম্বর উডবার্ন পার্ক, সেখানে ফিরে গেল পায়ে হেঁটে। ঠিক আছে, কোথা থেকে ফিরে গেল? তার কাকার যে বাড়ি, ঠিক আছে, এলগিন রোড, সেখান থেকে। তো সেই দিন রাত্রে মানে ফিরে গেল এই কথাগুলো শুনে যে তার কাকাকে তাকে গাড়ি চালিয়ে এই কলকাতার থেকে অনেক দূরে একটা রেল স্টেশনে পৌঁছে দিতে হবে, ঠিক আছে, যাতে তিনি ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে পারেন ব্রিটিশদের খপ্পর থেকে। এরপর দেখো, দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস। দ্য পুলিশ ওয়ার কিপিং, কিপ মানে কি রাখা, তো দ্য পুলিশ ওয়ার কিপিং, পুলিশ রাখছিল কি, ওয়াচ মানে হচ্ছে দৃষ্টি রাখছিল, লক্ষ্য রাখছিল, অন সুভাষেস হাউস মানে সুভাষের বাড়ির উপরে পুলিশ কিন্তু লক্ষ্য রাখছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর আর নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। তো এখানে কি বলা হচ্ছে? দো মানে হচ্ছে যদিও, ইট ওয়াজ এটা ছিল, নর্মাল মানে সাধারণ ব্যাপার, ফর আর নেফিউ একজন ভাইপোর জন্য, টু ভিজিট মানে হচ্ছে ভিজিট করা বা দেখা করা, অ্যান এইলিং আঙ্কেল, এইলিং বলতে অসুস্থ, একজন অসুস্থ কাকাকে কাকার সঙ্গে দেখা করা একজন ভাইপোর জন্য, যে যদিও এটা একটি সাধারণ ব্যাপার ছিল, সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, তবুও দেখো সুভাষ হ্যাড মানে সুভাষের ছিল অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, একটা অ্যাডিশনাল মানে হচ্ছে একটা এক্সট্রা বা বাড়তি একটা এক্সকিউজ ছিল, অর্থাৎ একটা অজুহাত ছিল কি, ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সঙ্গে দেখা করার একটা আরও একটা তার একটা অজুহাত ছিল। সেটা কি অজুহাত বলতে? কারোর সঙ্গে কিছু করার যখন আমরা কোনো কিছু অজুহাত দেখাই আর কি, সেটাকে বলা হচ্ছে এক্সকিউজ। তো দেখো, শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। তো কি বলা হচ্ছে? দেখো, শিশির ওয়াজ গুড মানে শিশির ছিল ভালো, অ্যাট অপারেটিং দ্য রেডিও মানে রেডিও অপারেট করার ক্ষেত্রে বা রেডিও চালানোর ক্ষেত্রে শিশির খুব ভালো ছিল, শিশির ভালো রেডিওটা চালাতে পারত। হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। দেখো কি বলা হচ্ছে, হি হেল্পড সে সাহায্য করতো, সুভাষ মানে সুভাষকে সাহায্য করতো, কে? শিশির সাহায্য করতো তার ভাইপো, লিসেন টু মানে শুনতে, ফরেন ব্রডকাস্ট, ফরেন মানে হচ্ছে কি বিদেশি, বিদেশের যে ব্রডকাস্ট বা বিদেশের যে সম্প্রচার, রেডিওর যে সম্প্রচার হয় সেটাকে বলা হয় ব্রডকাস্ট। তো সেই বিদেশি সম্প্রচারগুলোকে শুনতে সুভাষকে সাহায্য করতো কে? শিশির, এবং সেই অজুহাতেই সুভাষচন্দ্র বোস শিশিরকে মানে তার কাছে আরও একটা মানে তার কাছে আসার একটা অজুহাত ছিল, এক্সট্রা অজুহাত ছিল, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। এরপর দেখো, সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। তো সুভাষ অ্যান্ড শিশির এবং তো সুভাষ এবং শিশির ডিসকাসড মানে কি আলোচনা করলো, ডিসকাস মানে আলোচনা করা, তো আলোচনা করলো ভেরিয়াস মিনস, ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন রকমের, মিনস মানে হচ্ছে উপায়, বিভিন্ন রকমের উপায় তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, অফ এসকেপ মানে পালানোর বিষয়, ঠিক আছে, এসকেপ মানে কি পালানো, অর্থাৎ পালানোর বিষয়ে বিভিন্ন রকমের উপায় তারা নিজেদের মধ্যে, এই দুজন নিজেদের মধ্যে আলোচনা করলেন। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচুরাল ফ্যাশন টু দ্য মেইন গেট। তো ফাইনালি মানে শেষ পর্যন্ত দে ডিসাইডেড তারা স্থির করলেন বা সিদ্ধান্ত নিলেন, টু ড্রাইভ আউট মানে হচ্ছে ড্রাইভ আউট মানে কি গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন, ইন দ্য মোস্ট ন্যাচুরাল ফ্যাশন, ইন দ্য মোস্ট ন্যাচুরাল ফ্যাশন, ফ্যাশন মানে হচ্ছে এখানে উপায় আর কি, ঠিক আছে, ইন দ্য মোস্ট মানে সাধারণ, ন্যাচুরাল মানে কি স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিক উপায়েই তারা গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে, থ্রু দ্য মেন গেট মানে হচ্ছে যে মেন গেটটা রয়েছে, ঠিক আছে, তার বাড়ির যে মেন গেট সেই মেন গেট দিয়ে তারা সাধারণভাবেই স্বাভাবিক উপায়েই তারা গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন, এরকম একটা সিদ্ধান্ত তারা নিলেন। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার which he and সুভাষ chose for their journey। তো দেখো এখানে বলা হচ্ছে শিশির ওন্ড মানে কি, ওন্ড মানে হচ্ছে নিজের থাকা, ঠিক আছে, নিজের থাকা আর কি। তো শিশিরের নিজের ছিল, আর জার্মান কার মানে হচ্ছে একটি জার্মানি একটা কার বা জার্মানি একটা গাড়ি ছিল তার, কল্ড নামে, কি নামে? দ্য ওয়ান্ডারার, এই ওয়ান্ডারার নামে শিশিরের একটা জার্মান কার বা জার্মান গাড়ি ছিল একটা, ঠিক আছে, হুইচ যেটা হি অ্যান্ড সুভাষ সে এবং সুভাষ, সে বলতে শিশির এখানে, ঠিক আছে, সে এবং সুভাষ চুজ মানে হচ্ছে কি চুজ করলো বা পছন্দ করলো, বেছে নিল আর কি,
ফর দেয়ার জার্নি, তাদের জার্নির জন্য, অর্থাৎ তারা যে কলকাতা আছে তার সেই বাড়ির থেকে মানে দূরবর্তী একটা রেল স্টেশনে চলে যাবে, তার জন্য তারা এই সিসিরের একটা গাড়ি ছিল জার্মান কার, যেটার নাম হচ্ছে ওয়ান্ডারার। সেই গাড়িটা তারা বেছে নিল, সেই গাড়ি করেই তারা কিন্তু বেরিয়ে যাবে। ওকে, এই সিদ্ধান্তটাই তাদের হলো। তো এটা আমরা প্রথম অংশটা পড়লাম। ঠিক আছে, প্রথম অংশটি পড়ার পর দেখো আমাদের কয়েকটি এখানে কিছু ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, তো এগুলো আমরা এখান থেকে জেনে নেবো একবার। তো দেখো প্রথমে দেওয়া আছে রিক্লাইনিং। রিক্লাইনিং মানে হচ্ছে লিনিং ব্যাক, লিনিং ব্যাক অর্থাৎ হেলান দিয়ে কোনো কিছুকে হেলান দেওয়া আর কি, পিঠে হেলান দেওয়া, সেটাকে বলা হয় রিক্লাইনিং বা লিনিং ব্যাক। সাবডিউড, সাবডিউড মানে হচ্ছে কি হাস্ট অর্থাৎ চাপা, ঠিক আছে। এইলিং মানে হচ্ছে সিক অর্থাৎ অসুস্থ। অ্যাডিশনাল মানে এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা অর্থাৎ বাড়তি আর কি। অপারেটিং মানে হচ্ছে ফাংশনিং, কোনো কিছুকে অপারেট করা বা চালানো এরকম। এরপর দেখো ব্রডকাস্ট অর্থাৎ রেডিও মেসেজ, রেডিওতে যে মেসেজ বা সম্প্রচার হয় সেটাকে বলা হয় কি ব্রডকাস্ট। এরপর ফ্যাশন, ফ্যাশন মানে হচ্ছে এখানে ওয়ে অর্থাৎ উপায় বা পথ। ওকে, তো আমরা প্রথম অংশটা পড়লাম এবং এরপর যে আমাদের ওয়ার্ডগুলো ছিল তার মানে আমরা জেনে নিলাম। এরপর আমাদের রয়েছে অ্যাক্টিভিটি, এখানে বলা হচ্ছে লেটস ডু, চলো কাজ করি, ঠিক আছে। প্রথমে দেওয়া হচ্ছে অ্যাক্টিভিটি 1, এখানে কি বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো দেখো এখানে এই যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো আমরা যে প্যাসেজটা আগে পড়লাম সেই প্যাসেজের মধ্যে যে ঘটনাটি আগে হয়েছে সেখানে আমাদের নাম্বারিং করতে হবে, 1 নাম্বার, যেটা পড়া হয়েছে সেটা 2 নাম্বার করতে হবে, এইভাবে করে আমাদের কিন্তু নাম্বারিংগুলো এই ডান দিকের ঘরে দিতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের 1 নম্বরের যে সেন্টেন্স সেখানে আমাদের কি দেওয়া আছে, আমরা এটা 1 নম্বরের যে সেন্টেন্স রয়েছে সেখানে আমাদের রয়েছে, দেখো কি এখানে বলা হচ্ছে নাম্বার 1-এ সুভাষ অ্যান্ড সিসি চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি, অর্থাৎ সুভাষ এবং শিশির তাদের যে জার্নি বা যাত্রা করার জন্য তাদের একটা গাড়ি ছিল যেটার নাম হচ্ছে ওয়ান্ডারার, সেই গাড়িটাকে বেছে নিয়েছিল, ঠিক আছে। এই ঘটনাটা এটা তো আমরা সবার শেষের দিকে দেখলাম, তো এটা আমাদের প্রথম দিকে হবে না। তারপর দেখো 2 নম্বর দেওয়া আছে শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, অর্থাৎ সেই ডিসেম্বরের আফটারনুনে শিশির সুভাষচন্দ্র বসুর যে বেডরুম সেখানে প্রবেশ করেছিল, এটা প্রথম দিকেই হয়েছিল, আমরা বাকিগুলো পড়ে নিই তারপর আমরা নাম্বারিংটা করবো। 3 নম্বরে দেখো দ্য পুলিশ ওয়ার কিপিং আ ওয়াচ অন সুভাষেস হাউস, অর্থাৎ পুলিশ সুভাষচন্দ্র বসুর বাড়িতে লক্ষ্য রাখছিল। এরপর শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ ভারত থেকে পালানোর জন্য সুভাষচন্দ্র বসুর যে প্ল্যান সেই পরিকল্পনা করতে সাহায্য করবে কে, সুভাষচন্দ্র বসু মানে শিশিরকে সাহায্য করতে হয়েছিল এবং সেটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তাকে সাহায্য করতে হয়েছিল আর কি, ঠিক আছে। এরপর 5 নম্বর দেখা রয়েছে দেখো সুভাষেস নেপিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট, অর্থাৎ সুভাষের নেপিউ বলতে সুভাষের ভাইপো তাকে সাহায্য করতেন কি রেডিওতে যে ফরেন ব্রডকাস্ট বিদেশি যে সম্প্রচার সেটা শুনতে সাহায্য করতো। নাম্বার 6-এ শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট, অর্থাৎ শিশির পায়ে হেঁটে তার নিজের বাড়িতে চলে গেলেন, ঠিক আছে। ভীষণ সে হচ্ছে ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময় এবং উত্তেজনার, ঠিক আছে, বিস্ময় এবং উত্তেজনা নিয়ে সে বাড়ি চলে গেলেন। তো দেখো প্রথম হচ্ছে আমাদের নাম্বার 2-এরটা অ্যাক্ট হবে, কারণ কি না শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেই দিন বিকেলবেলায় অর্থাৎ শিশির সুভাষচন্দ্র বসু বেডরুমে প্রবেশ করেছিল, এটাই কিন্তু আমরা প্রথমে পেয়েছি প্যাসেজের প্রথমে, তো আমরা এটা আমাদের প্রথম হবে। তো সেখানে বেডরুমে প্রবেশ করার পর কি হয়েছিল, সুভাষচন্দ্র বোস শিশিরকে বলেছিল যে আমাকে সাহায্য করতে হবে তোমাকে, যে আমার এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো সেটা শুনে শিশির কী করেছিল, সেখান থেকে মানে ভীষণ একটা বিস্ময় এবং চাপা একটা উত্তেজনায় তার সেখান থেকে বাড়ি চলে এসেছিল সেদিনকে, ঠিক আছে। তো আমাদের 6 নম্বরে দেখো 2 হবে শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন দ্য স্টেট অফ ওয়ান্ডারার এক্সাইটমেন্ট, ঠিক আছে। তো সেখান থেকে আচ্ছা এটা আমাদের 3 নম্বর হবে, সরি এটা 2 নম্বর হবে শিশির ওয়াজ টু দ্য হেল্প হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ সুভাষচন্দ্র বসু শিশিরকে বলেছিলেন যে তোমাকে আমাকে সাহায্য করতে হবে, ঠিক আছে, এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তো এটা 2 নম্বর হবে। তো এই কথা শুনে কি হয়েছিল, শিশির সেখান থেকে সেদিনকে বাড়ি চলে এসেছিল বিস্ময় এবং উত্তেজনা নিয়ে, তো এটা 3 নম্বর হবে আমাদের, ঠিক আছে। তো সেখান থেকে বাড়ি চলে আসার পর কি হয়েছিল, পরের ঘটনাগুলো আমাদের পরের যে লাইনগুলো রয়েছে আমাদের প্যাসেজের মধ্যে আমরা দেখলাম। তারপরে কি হয়েছিল, পুলিশ কিন্তু মানে লক্ষ্য রাখছিল সুভাষচন্দ্রের বাড়ির দিকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তাহলে 4 নম্বর হয়ে যাবে, ঠিক আছে। তো লক্ষ্য রাখছিল, তারপর কি দেখো, তারপর হচ্ছে আমাদের 5 নম্বর যেটা, সেটা হচ্ছে সুভাষেস নেফিউ হেল্প হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট, মানে সুভাষচন্দ্র বসুর
যে তার ভাইপোকে তার কাছে আসার আর একটা অজুহাত ছিল, সেটা কি, সেটা হচ্ছে সে ভালো রেডিও চালাতে পারতো আর কি, সেই অজুহাতে আসতো। যেটা আমাদের হবে কিন্তু এটা হচ্ছে আমাদের 5 নম্বর হবে, ঠিক আছে, এটা আমরা 5 নম্বর দেবো। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে সবার শেষেরটা হবে। সবার শেষে দেখো রয়েছে সুভাষ অ্যান্ড শিশির চুজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। সুভাষ এবং শিশির তাদের যে জার্নির জন্য, অর্থাৎ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা হচ্ছে ওয়ান্ডারার নামে যে তাদের গাড়ি ছিল একটা, শিশিরের যে গাড়িটা ছিল সেটা বেছে নিয়েছিল। ওকে, তো এটা হচ্ছে আমাদের সবার শেষে হবে, 6 নম্বর হবে এটা, ঠিক আছে। দেখো আমরা এগুলোকে নাম্বারিং করে দিলাম। এরপর দেখছি আমরা পরের অ্যাক্টিভিটি যেটা রয়েছে নাম্বার 2-এর অ্যাক্টিভিটি। এখানে মনে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এগুলোকে সম্পূর্ণ করতে হবে। প্রথমে দেওয়া হচ্ছে অন আর ডিসেম্বর আফটারনুন, অর্থাৎ 1 ডিসেম্বর মাসের বিকেলবেলায় শিশিরকে সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কী করেছিল, এন্টার্ড সুভাষেস রুম, মানে সুভাষের ঘরের মধ্যে প্রবেশ করেছিল। তো আমরা কী লিখবো দেখো, অন আর ডিসেম্বর আফটারনুন শিশির এন্টার্ড হবে, ঠিক আছে, শিশির এন্টার্ড সুভাষেস রুম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা উত্তরটা আনসারটা লিখবো, সুভাষের বেডরুমে, সুভাষের বেডরুম লিখবে, ঠিক আছে, সুভাষেস বেডরুমে প্রবেশ করেছিল একদিন বিকেলবেলায়। ওকে, এই যে ডিসেম্বর মাসের বিকেলবেলায়। তো এটা আমরা লিখবো এন্টার্ড সুভাষেস বেডরুম, এটুকু লিখলে জাস্ট হবে। নাম্বার বিতে, দ্য টাস্ক দ্যাট ওয়াজ গিভ শিশিরকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা কি, এটা দেখো আমরা উত্তরটা আমরা তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, তোমরা এখানে দেখে নাও। টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সুভাষের পালিয়ে যাওয়ার জন্য যে প্ল্যান সেটা তাকে সেই প্ল্যানে বা পরিকল্পনা সাহায্য করতে হবে এবং সেই পরিকল্পনাটিকে বাস্তবায়িত করতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের বই থেকে কিন্তু দেখে কিন্তু তোমরা লিখে দেবে পরের অংশটুকু, ঠিক আছে। এটা আমরা অলরেডি লিখে রেখেছি, তাই আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, তোমাদের বইও কিন্তু এগুলো রয়েছে। তো এরপর দেখো আমরা পরের যেটা রয়েছে নাম্বার হচ্ছে সিতে, উডবার্ন পার্কটা কী ছিল, উডবার্ন পার্ক ছিল শিশিরের বাড়ি ছিল, ঠিক আছে। তো উডবার্ন পার্ক ওয়াজ শিশির ওন রেসিডেন্ট, ঠিক আছে, বা লিখবো দ্য রেসিডেন্ট অফ শিশির কুমার বোসের যে বাড়ি এটা হচ্ছে উডবার্ন পার্ক সেখানে। তো এই অংশটা আমাদের এখানে লিখতে হবে। নাম্বার ডিতে দেখো দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির, এবার সুভাষ এবং শিশিরের যে এসকেপ প্ল্যান, পালিয়ে যাওয়ার যে প্ল্যান সেটা কী ছিল, টু ড্রাইভ আউট মানে গাড়ি চালিয়ে তারা বেরিয়ে যাবে ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, ঠিক আছে, সাধারণ যে স্বাভাবিক উপায়ে তারা বেরিয়ে যাবে থ্রু দ্য মেন গেট দিয়ে, ঠিক আছে। এই লাইনটা কিন্তু আমাদের বইয়ে রয়েছে, মানে প্যাসেজে রয়েছে, যে প্যাসেজটা আমরা পড়লাম সেখানে রয়েছে, সেখান থেকে নিয়ে তোমরা কিন্তু লিখবে। তো আমি এখান থেকে নিয়ে এখানে লিখে দিলাম, ঠিক আছে। এরপর অ্যাক্টিভিটি 3তে দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নটার উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নে কি বলা হচ্ছে, হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাজ দেয়ার প্ল্যান অফ এসকেপ ডিসাইড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট। তো এখানে বলা হচ্ছে হোয়াই মানে হচ্ছে কেন, ডিড সুভাষ এবং শিশির করেছিল অ্যাজ দেয়ার প্ল্যান অফ এসকেপ, তাদের পালিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটা, ডিসাইডেড টু ড্রাইভ আউট মানে গাড়ি চালিয়ে তারা বেরিয়ে যাবে ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট, অর্থাৎ মেন গেট দিয়ে তারা স্বাভাবিক উপায়েই বেরিয়ে যাবে। তো এই পরিকল্পনাটা তারা কেন করেছিল উত্তরটা কি লিখবে দেখো, সুভাষ অ্যান্ড শিশির ড্রোভ টু দ্য মেন গেট, সুভাষ এবং শিশির মানে মেন গেট দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবে ইন মোস্ট ন্যাচারাল ফ্যাশন, একদম স্বাভাবিক উপায়ে, টু অ্যাভয়েড মানে হচ্ছে অ্যাভয়েড করতে বা এড়িয়ে চলতে সাসপিসিয়ন অফ ব্রিটিশ পুলিশ। এখানে সাসপিসিয়ন মানে হচ্ছে সন্দেহ, বা ব্রিটিশ পুলিশের সন্দেহটাকে এড়িয়ে চলতে মানে এড়ানোর জন্য তারা কিন্তু এই ব্যাপারটা করবে, ঠিক আছে, যাতে ব্রিটিশদের যে পুলিশ যাতে কোনো সন্দেহ করতে না পারে, তার জন্যই তারা মেন গেট দিয়ে স্বাভাবিক উপায়ে গাড়ি চালিয়ে চলে যাবে, ঠিক আছে, এই পরিকল্পনা তারা করেছিল। তো এটা আমরা যে প্রথম অংশটা পড়লাম, এবং তারপর আমরা অ্যাক্টিভিটি 3 যেটা ছিল সেটা আমরা অ্যাক্টিভিটি 3 পর্যন্ত ছিল এখানে, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 3 পর্যন্ত আমরা সলভ করলাম। এরপর দেখো আমাদের রয়েছে লেটস কন্টিনিউ, পরের যে অংশ রয়েছে সেটা আমরা এবার পড়বো, ঠিক আছে। তো এখানে প্রথমে কি বলা হচ্ছে, সুভাষ হ্যাড কেবেলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা।
দেখো সুভাষ হ্যাজ কেবেলড, এখানে কেবেল বলতে কেবেল মানে হচ্ছে তার, ঠিক আছে, এই CABLE কেবেল মানে হচ্ছে তার। তো এখানে কেবেলড মানে হচ্ছে কারোর সঙ্গে যোগাযোগ করা। তো সেই সময় টেলিগ্রাফ ছিল, টেলিগ্রাফে যোগাযোগ করা বা টেলিগ্রাফে বার্তা পাঠানো, ঠিক আছে। তো সুভাষ হ্যাড কেবেলড মানে সুভাষ বার্তা পাঠালো আকবর শাহকে টু মিট হিম, তার সঙ্গে দেখা করার জন্য অ্যাট ক্যালকাটা, ক্যালকাটা মানে কলকাতায়, ক্যালকাটা বলতে কলকাতা। তো কলকাতায় সুভাষচন্দ্র বোসের সঙ্গে দেখা করার জন্য আকবর শাহকে মানে বার্তা পাঠালেন আর কি, সুভাষচন্দ্র বলে পাঠালেন যে আমার সঙ্গে দেখা করো এই আকবর শাহকে। আকবর শাহ ওয়াজ আ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। তো এখানে দেখো আকবর শাহ ওয়াজ ছিলেন কো ওয়ার্কার, একজন মানে সহপাঠী বলতে একসঙ্গে কাজ করতেন আর কি, কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামে, এগেনস্ট ব্রিটিশ রাজ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে স্বাধীনতা যুদ্ধে তাদের মানে সহপাঠী ছিল কে, এই আকবর শাহ সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। এরপর হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টায়ার প্রভিন্সেস। তো দেখো এখানে বলা হচ্ছে হি অপারেটেড মানে তিনি অপারেট করতেন বা কাজকর্ম চালাতেন, সেই স্বাধীনতা সংগ্রামের যে কাজকর্ম সেগুলো চালাতেন কোথায়, ইন দ্য নর্থ ওয়েস্টার্ন মানে উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম কোন উত্তর পশ্চিম দেখো, ফ্রন্টায়ার মানে হচ্ছে সীমান্ত, আর প্রভিন্সেস মানে হচ্ছে প্রদেশ, অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এই আকবর শাহ যে স্বাধীনতা সংগ্রামের যে কাজকর্ম সেটা তিনি চালাতেন ওই জায়গায়। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ, সুভাষের পালানোর ক্ষেত্রে তাকে সাহায্য করতে হয়েছিল। ওকে, এসকেপ মানে হচ্ছে পালানো। তো সুভাষচন্দ্র বসুর পালানোর যে ব্যাপার ঘটন সেখানে এই আকবর শাহকে সাহায্য করতে হয়েছিল। এরপর দেখো আকবর শাহ কেম টু ক্যালকাটা, তো আকবর শাহ কলকাতায় আসলেন, কেম মানে হচ্ছে কি আসলেন, ঠিক আছে। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির, তো তার সঙ্গে এই শিশিরের পরিচয় করিয়ে দেওয়া হলো। ইন্ট্রোডিউস মানে হচ্ছে কারোর সঙ্গে পরিচয় করানো। তো শিশির কে ছিল, শিশির ছিল সুভাষচন্দ্র বসুর হচ্ছে ভাইপো, ঠিক আছে। আর এই আকবর শাহ ছিল সুভাষচন্দ্র বসুর একজন সহকর্মী ছিল, ঠিক আছে, একসঙ্গে কাজ করতেন। তো এই শিশিরের সঙ্গে আকবর শাহের পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা ওয়ার দে পারচেসড ব্যাগি সালভার্স অর ট্রাউজার্স, আ ব্ল্যাক ফেজ ফর সুভাষেস ডিসগাইজ। ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে কি টুগেদার মানে হচ্ছে একসঙ্গে বলতে এই দুজন, এই আকবর শাহ আর হচ্ছে কি শিশির, এই দুজন। দে ওয়েন্ট তারা গেলেন টু আ শপ একটা দোকানে ইন সেন্ট্রাল ক্যালকাটা মানে হচ্ছে মধ্য কলকাতায়, সেন্ট্রাল মানে কি মধ্য, তো মধ্য কলকাতা তারা একটা দোকানে গেলেন, হোয়ার যেখানে দে পারচেসড তারা পারচেস করলেন বা কিনলেন ব্যাগি সালোয়ার্স, এটা ব্যাগি বলতে ঢিলে ঢালা একটা সালোয়ার্স বা ট্রাউজার্স অর্থাৎ পায়জামা আর কি, যেগুলো বলে সেই সাদা পায়জামা, ঠিক আছে, সেরকম পায়জামা কিনলেন ঢিলে ঢালা। অ্যান্ড আ ব্ল্যাক ফেজ মানে হচ্ছে ফেজ বলতে এখানে টুপি, ঠিক আছে, ওপরটা একদম ফ্ল্যাট সেরকম একটা টুপি, কালো রঙের একটা টুপি কিনলেন। ফর সুভাষেস ডিসগাইজ মানে সুভাষের ছদ্মবেশের জন্য, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, সুভাষ যখন মানে পালিয়ে যাবেন সে ছদ্মবেশে যাবেন, তো তার জন্য এই একটা ঢিলে ঢালা একটা পায়জামা এবং একটা কালো রঙের টুপি কেনা হলো, তারা কিনলেন, ঠিক আছে, এই সেন্ট্রাল ক্যালকাটার একটা দোকান থেকে। ল্যাটার মানে পরে শিশির অলসো পারচেসড আ সুটকেস, বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ। তো দেখো এখানে কী বলা হচ্ছে, ল্যাটার মানে হচ্ছে পরে, শিশির অলসো পারচেসড শিশির আরও পারচেস করেছিলেন বা কিনেছিলেন, আর সুটকেস মানে একটা বাক্স কিনেছিলেন, আর বেডরোল একটা বেডরোল কিনেছিলেন। বেডরোল বলতে কি, বেড মানে বিছানা, আর বেডরোল বলতে যার মধ্যে মানে রোল বলতে গোল করা আর কি, ঠিক আছে, যার মধ্যে জিনিসপত্র ভরে সেটাকে রোলের মতো করে রাখা হয় আর কি, তো সেরকম একটা বেডরোল কিনেছিলেন। শার্টস কয়েকটা জামা কিনেছিলেন, অ্যান্ড পিলোজ আর কি কিনেছিলেন, পিলো মানে হচ্ছে বালিশ, এবং বালিশও কিনেছিলেন। পরের লাইনে দেখো, সুভাষ ওয়াজ টু ক্যারি দিজ উইথ হিম ইন দ্য জার্নি। তো সুভাষ ওয়াজ টু ক্যারি মানে কি বহন করা, তো সুভাষকে বহন করতে হয়েছিল বা বয়ে নিয়ে যেতে হয়েছিল দিজ মানে এইগুলি, এই যেগুলো কেনা হলো আর কি সেইগুলো, ঠিক আছে, উইথ হিম তার সঙ্গে, ইন দ্য জার্নি মানে তার যে জার্নি, যে ভ্রমণ, যে যাত্রা সে করবে সেই যাত্রা তাকে এই জিনিসগুলোকে নিয়ে যেতে হয়েছিল। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার্স শপ। তো তারপর দেখো শিশির কী করলো, শিশির দেন তারপর, ওয়েন্ট মানে হচ্ছে গেল, টু আ প্রিন্টার্স শপ, প্রিন্টার মানে হচ্ছে যেখানে হচ্ছে প্রিন্ট করে আর কি, কোনো কিছু ছাপিয়ে দেয় আর কি, সেরকম ছাপার একটা দোকানে গেল বা একটা ছাপাখানায় গেল আর কি। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস হুইচ রেড মোহাম্মদ
জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো দেখো হি অর্ডার্ড মানে সে অর্ডার দিল, ঠিক আছে, বা তিনি অর্ডার দিলেন, কি অর্ডার দিলেন, আ সেট অফ কলিং কার্ডস, ঠিক আছে, এক সেট কলিং কার্ডস। এখানে কলিং কার্ডস বলতে যে ভিজিটিং কার্ড হয় আর কি, ঠিক আছে, মানুষের একটা যে ভিজিটিং কার্ড বা পরিচয়পত্র থাকে না, সেরকম এক সেট ভিজিটিং কার্ডের অর্ডার দিলেন এই ছাপাখানায় গিয়ে। হুইচ রেড মানে যেটার উপরে লেখা ছিল সেই ভিজিটিং কার্ডের ওপরে কী লেখা ছিল না, মোহাম্মদ জিয়াউদ্দিন, নামটা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, ঠিক আছে, একজন ভ্রমণ পরিদর্শক। ট্রাভেলিং ইন্সপেক্টর মানে হচ্ছে কি ভ্রমণ পরিদর্শক। দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মানে এই কথাগুলো এই ভিজিটিং কার্ডের ওপরে লেখা হয়েছিল। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। দেখো দিস ওয়াজ মানে এটা ছিল দ্য ফলস আইডেন্টিটি, একটা নকল বা ভুয়ো একটা আইডেন্টিটি মানে পরিচয়পত্র, একটা ভুয়ো বা নকল একটা পরিচয়পত্র, উইথ হুইচ যেটা দিয়ে সুভাষ ওয়াজ টু ট্রাভেল, সুভাষকে ট্রাভেল করতে হয়েছিল বা সফর করতে হয়েছিল এই নকল আইডেন্টিটিটা দিয়ে, ঠিক আছে। মোহাম্মদ জিয়াউদ্দিন এর নামে একজন ট্রাভেল ইন্সপেক্টর হিসাবে তিনি এই একটা মানে নকল একটা পরিচয়পত্র বানিয়ে নিয়ে তিনি ভ্রমণ করেছিলেন আর কি, ঠিক আছে, সফর করেছিলেন। পরের লাইনে দেখো আমাদের কি বলা হচ্ছে, অন 16th January 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। দেখো অন 16th জানুয়ারি 16 জানুয়ারি 1941 1941 খ্রিস্টাব্দে শিশির ফিনিশ করলো বা শেষ করলো হিজ ডিনার, তার রাতের খাওয়া, ডিনার বলতে কি রাতের খাওয়া শেষ করলো, ঠিক আছে। তারপর দেখো আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি, রাতের খাওয়াটা তাড়াতাড়ি সে শেষ করে নিল। অ্যান্ড ড্রোভ বলতে গাড়ি চালিয়ে যাওয়া আর কি, ড্রাইভ মানে গাড়ি চালানো, এখানে ড্রোভ বলতে পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। তো গাড়ি চালিয়ে গেল কোথায়, টু এলগিন রোডে গেল, এখানে তার কাকা থাকে, সুভাষচন্দ্র বোস থাকে, সেই এলগিন রোডে গেল। অ্যারাউন্ড 8:30 PM, প্রায় 8:30, রাত্রি 8:30টার সময় গেল আর কি। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। তো তিনি সেখানে গিয়ে কী করলেন, দেখো তিনি পার্ক করলেন, গাড়ি পার্ক করা আর কি, ঠিক আছে, গাড়িটা পার্ক করে রাখলেন। দ্য ওয়ান্ডার বলতে তার গাড়িটার নাম কি ছিল, ওয়ান্ডারার, যেটা আমরা আগের মানে প্যাসেজেই আগের যে প্রথম অংশটা আমরা পড়লাম সেখানে পেয়েছি তার গাড়িটার নাম হচ্ছে ওয়ান্ডারার। তো সেই ওয়ান্ডারার নামে যে গাড়ি, সেই গাড়িটাকে পার্ক করে রাখলেন অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, মানে বাড়ির পিছনে পার্ক করে রাখলেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। তো দেখো এখানে কি বলা হচ্ছে, শিশির অ্যান্ড সুভাষ, অর্থাৎ শিশির এবং সুভাষ হ্যাড মেনটেন করেছিলেন টোটাল সিক্রেসি, সম্পূর্ণ সিক্রেসি বা গোপনীয়তা, সিক্রেসি মানে গোপনীয়তা, সম্পূর্ণ গোপনীয়তাটাকে তারা মেনটেন করে রেখেছিলেন অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ বলতে কি পালিয়ে যাওয়ার যে প্ল্যান মানে পরিকল্পনা, এই পরিকল্পনা কিন্তু সম্পূর্ণ রূপে তারা মানে গোপন রেখেছিলেন, ঠিক আছে। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিস ইলা অ্যান্ড আ মেল কাজিন ডিজেন। তো দেখো এখানে কি বলা হচ্ছে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ, অর্থাৎ পরিবারের মানে কোনো সদস্যই কিন্তু জানতো না, এনিথিং মানে কোনো কিছুই, এক্সেপ্ট সুভাষেস নিস ইলা, শুধুমাত্র সুভাষের নিস মানে কি ভাইজি, সুভাষের একটা ভাইজি যার নাম হচ্ছে ইলা, অ্যান্ড আ মেল কাজিন, এবং একটা মেল বলতে কি পুরুষ কাজিন, ঠিক আছে, পুরুষ একটা ভাই আর ছেলে, কাজিন বলতে একটি ভাই, ঠিক আছে, ভাই যার নাম হচ্ছে দিজেন। এই দিজেন হচ্ছে কি এই ইলার ভাই আর কি হবে, ঠিক আছে, দিজেন। এই দুজন ছাড়া পরিবারের আর কেউ, সুভাষচন্দ্র বসুর পরিবারের আর কেউই কিন্তু তার পালিয়ে যাওয়ার যে ব্যাপার বা পরিকল্পনা সেটা কি সে সম্পর্কে আর কেউই কোনো কিছু জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। তো দেখো সুভাষ এবং শিশির ওয়েটেড মানে কি ওয়েট করলেন, অর্থাৎ অপেক্ষা করলেন, আনটিল ততক্ষণ পর্যন্ত, দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি মানে রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি মানে বোস ফ্যামিলির যে বাকি যে সদস্যরা হ্যাড ফলেন অ্যাসলিপ মানে গভীর ঘুমে যতক্ষণ না পর্যন্ত তারা আচ্ছন্ন হয়ে পড়লেন বা ঘুমিয়ে পড়লেন, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করলেন। কে অপেক্ষা করলেন, সুভাষ অ্যান্ড শিশির, এই দুজন। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। দেখো কী বলা হচ্ছে, সুভাষ হ্যাড চেঞ্জড মানে সুভাষ নিজেকে চেঞ্জ করলেন বা পরিবর্তন করলেন, ইনটু হিজ ডিসগাইজ তার ছদ্মবেশে আর কি, অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ তিনি ধারণ করলেন।
এটা একটা নকল আইডেন্টি পরিচয়পত্র তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে। তো সেই মোহাম্মদ জিয়াউদ্দিনের যে ছদ্মবেশ সেটা তিনি ধারণ করলেন, ঠিক আছে। মাথায় টুপি নিলেন, সেই সালোয়ার যেটা তিনি কিনে এনেছিলেন সেটা পরলেন, ঠিক আছে। এরপর দেখো হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ। তো কী করলেন, হি ওয়াজ ড্রেস মানে তিনি ড্রেস করলেন বা পোশাক পরলেন, কীরকম পোশাক, আর লং একটা লম্বা বা দীর্ঘ, ব্রাউন কোট একটা বাদামি রঙের কোট, ব্যাগি সালোয়ার্স একটা ঢিলে ঢালা সালোয়ার্স, ঠিক আছে, বা যে ট্রাউজার্স যেটা তারা কিনে এনেছিলেন আর কি, ঠিক আছে, সাদা রঙের পায়জামা সেটা পরলেন, অ্যান্ড আ ব্ল্যাক ফেজ এবং একটা কালো রঙের যে টুপি সেটা মাথায় পরলেন, অ্যান্ড ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেগলস মানে হচ্ছে চশমা, ঠিক আছে। এখানে স্পেকটেগলস মানে হচ্ছে চশমা। দেখো হি ওর মানে হচ্ছে তিনি পরলেন কি, গোল্ড মানে হচ্ছে সোনার, ওয়ার রিমড মানে সোনার তারের বাঁধানো, স্পেকটেগলস মানে হচ্ছে চশমা, সোনার তার দিয়ে বাঁধানো একটা চশমা পরলেন, মাথার টুপি পরলেন, আর হচ্ছে ঢিলে ঢালা পায়জামা পরলেন। এরপর দেখো পরের অংশে কি বলা হচ্ছে, ইট ওয়াজ 1:35 AM। তো এটা ছিল হচ্ছে রাত্রি 1:35। AM মানে হচ্ছে কি তখন 12টা মানে পরে হয়ে গেছে, তো AM মানে হচ্ছে রাত্রি আর কি, ঠিক আছে। রাত্রি ছিল তখন কটা, 1:35। দ্য নাইট ওয়াজ মুনলাইট এবং রাত্রের ছিল মুনলিট মানে হচ্ছে কি চাঁদের রাত্রি ছিল, রাত্রে চাঁদের আলো পড়ছিল আর কি, জ্যোৎস্নার রাত্রে ছিল, ঠিক আছে। ডিজেন সিগনালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। দেখো দিজেন সিগনাল মানে দিজেন সিগনাল দিল বা ইঙ্গিত দিল ফ্রম অ্যান আপস্টেয়ার উইন্ডো, আপস্টেয়ার মানে হচ্ছে উপরের সিটের একটা জানলা থেকে, সেখানে দিজেন সিগনাল দিল, কি সিগনাল দিল, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই মানে হচ্ছে কাছাকাছি, অর্থাৎ কাছাকাছি কোনো পুলিশম্যান কিন্তু বা কোনো পুলিশ নেই, এই সিগনালটা কে দিল, দিজেন দিল। এরপর দেখো বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন আ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। তো কী বলা হচ্ছে, বাই ডে মানে হচ্ছে দিনের বেলায়, দ্য পুলিশম্যান মানে পুলিশম্যানরা কী করে, স্যাট মানে বসে থাকে বা বসে থাকতো, অন আর চারপই একটা চারপই এর উপরে, চারপই বলতে একটা চৌকি আর কি, ঠিক আছে, কাঠের চৌকির উপরে বসে থাকতো, অ্যাট দ্য কর্নার মানে হচ্ছে কোণে, অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড, এই এলগিন রোড আর উডবার্ন রোডের যে কর্নার বা যে কোণ, সেই কোণে একটা চারপই এর উপরে এই পুলিশম্যানগুলো দিনের বেলায় বসে থাকতো। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন, তারা এদিক ওদিক, পেস্ট মানে কি হাঁটাচলা করা, তারা এদিক ওদিক হাঁটাচলা করতো, দ্য স্ট্রিট মানে হচ্ছে রাস্তায়, বিফোর সুভাষেস হাউস মানে সুভাষের বাড়ির সামনে যে রাস্তা, সেই রাস্তায় তারা কী করতো, দিনের বেলায় হাঁটাহাঁটি করতো, ঠিক আছে। অন দ্য কুল উইন্টার নাইট, এই পর্যন্ত পড়লাম। এরপর দেখো অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16th দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপই। বলা হচ্ছে কি না, অন দ্য কুল উইন্টার নাইট, কুল মানে কি ঠান্ডা, তো অন দ্য কুল উইন্টার নাইট সেই ঠান্ডা শীতের রাত্রিতে, অফ January 16th মানে হচ্ছে জানুয়ারি মাসের 16 তারিখের, জানুয়ারি মাস তো প্রচণ্ড শীত থাকে, সেই জানুয়ারি মাসের 16 তারিখের ঠান্ডা রাত্রিতে, দে হ্যাড প্রেফার্ড মানে প্রেফার্ড মানে কি পছন্দ করা, আরও তাদের বেশি পছন্দ ছিল কি, দ্য কমফোর্ট মানে হচ্ছে কি আরাম, অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে গরম, ওয়ার্ম মানে কি গরম, ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কি কম্বল, মানে গরম কম্বল তাদের মানে বেশি পছন্দ ছিল, অন দ্য চারপই মানে সেই চারপই এর উপরে, অর্থাৎ চারপই বলতে সেই যে খাটিয়াটা ছিল, কাঠের যে খাটিয়া মানে ঠিক আছে চৌকির মতো, তো তার ওপরে তারা বেশ গরম কম্বল দিয়ে সেখানে বসেছিল, ঠিক আছে। তো সেটা এখানে বলা হচ্ছে, তো সেটা তারা বেশি প্রেফার করেছিল। ওকে, তো সেই পুলিশগুলো সেই চারপই এর উপরে বসেছিল, তো সেই সময় দিজেন সিগন্যাল দিল কি এখনও আর মানে পুলিশ এদিকে নেই, তো এখন তোমরা যেতে পারো, ঠিক আছে। তো দেখো এটা আমাদের দ্বিতীয় অংশ আমরা এই পর্যন্ত পড়লাম। এখানে দেখো আমরা আমাদের কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো আমরা জেনে নেব। প্রথমে রয়েছে কেবেলড মানে কি টেলিগ্রাফ, ঠিক আছে, টেলিগ্রাফ আগে টেলিগ্রাফ করা হতো, অর্থাৎ কাউকে বার্তা পাঠানো হতো, ঠিক আছে। তো কেবেলড মানে হচ্ছে এখানে টেলিগ্রাফ বা বার্তা পাঠানো। এরপর ফ্রন্টায়ার মানে হচ্ছে কি বর্ডার বা সীমান্ত প্রদেশ, সীমান্ত আর কি, ঠিক আছে। বর্ডার বলতে কি একটা বর্ডার থাকে, বাউন্ডারি থাকে, তো সেটাকে বলা হয় ফ্রন্টায়ার। ওকে, এরপর প্রভিন্সেস মানে হচ্ছে রিজিয়ন অর্থাৎ প্রদেশ, ঠিক আছে, একটা প্রদেশ আর কি। ব্যাগি মানে হচ্ছে লুজ ফিটিং অর্থাৎ ঢিলে ঢালা পোশাক বা ঢিলে ঢালা জিনিস, সেটাকে বলা হয় ব্যাগি। এরপর দেখো ফেজ হচ্ছে আ ফেল্ট ক্যাপ শেপড লাইক আ ফ্ল্যাট
টপড কোন, অর্থাৎ এক ধরনের টুপি, যেটা হচ্ছে তুর্কি টুপি বলা হয় আর কি, ঠিক আছে, সেই এক ধরনের টুপি আর কি এটা। বেড রোল কি, বেডিং রোলড আপ ফর ক্যারিং, মানে বেডিং রোলড আপ ফর ক্যারিং, মানে বেডিং পত্র যেগুলো হয় আর কি, বিছানাপত্র, সেগুলোকে রোল আপ করে, ঠিক আছে, বইয়ে নিয়ে যাওয়া হয়, এরকম একটা ব্যাগের মতো জিনিস, সেটাকে বলা হয় বেড রোল। এরপর দেখো বলা হচ্ছে লেটস ডু, চলো কাজ করি, এবং অ্যাক্টিভিটি 4 দেওয়া রয়েছে এখানে। অ্যাক্টিভিটি 4-এ আমাদের বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মানে ঠিক হলে ভুল টি লিখতে হবে, আর ভুল হলে এফ লিখতে হবে। ইন দ্য গিভেন বক্সেস, পাশে যে বক্স দেওয়া আছে সেই বক্সে গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার, এবং প্রত্যেকটা উত্তরের সপক্ষে আমাদের কী করতে হবে, একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক আর কেন ভুল। দেখো নাম্বার এতে দেওয়া আছে আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, অর্থাৎ আকবর শাহ এখানে বলা হচ্ছে নর্থ ইস্টার্ন, মানে উত্তর পূর্ব দিকের যে সীমান্ত প্রদেশ, সেখানে তিনি তার যে কাজকর্ম, বিপ্লবী যে কাজকর্ম সেটা চালাতেন। এটা আমাদের ভুল তথ্য, তিনি কোথায় চালাতেন, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, যেটা আমরা প্যাসেজের মধ্যে পড়লাম। তো আমাদের কিন্তু এটা এফ হবে, ঠিক আছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কী করবো, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা বই থেকে যে প্যাসেজ পড়লাম সেখান থেকে দেখে দেখে কিন্তু আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দেবো, ঠিক আছে। এবং সাপোর্টিং স্টেটমেন্টে দেখো তোমরা কী লিখবে, হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, ঠিক আছে, অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের যে প্রদেশে তিনি কাজকর্ম, বৈপ্লবিক কাজকর্ম চালাতেন, ঠিক আছে। তো এখানে আমাদের কী হবে, নর্থ ওয়েস্টার্ন হবে, ঠিক আছে। ওয়েস্টার্নের স্পেলিংটা এখানে একসাথে হবে, ঠিক আছে, এখানে এটা মাঝখানে স্পেস পড়ে গেছে, তো এভাবে লিখবে, ঠিক আছে, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এটা হবে, ঠিক আছে। এটা এই লাইনগুলো কিন্তু বইতে রয়েছে আমাদের, যেখানে পড়লাম প্যাসেজ সেখানেই রয়েছে। নাম্বার বিতে দেখো কি বলা হচ্ছে, দ্য আইটেমস অফ ক্লোদিং ফর সুভাষিস ডিসগাইজ ওয়ার পারচেসড ফ্রম আ শপ ইন সাউথ কলকাতা, অর্থাৎ সুভাষচন্দ্র বসুর ছদ্মবেশের জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো কেনা হয়েছিল সেগুলো হচ্ছে কোথায়, ইন সাউথ ক্যালকাটা বলা হয়েছে, কিন্তু আমরা প্যাসেজের মধ্যে কী বললাম, বইতে কী বললাম, ইন সেন্ট্রাল ক্যালকাটা ছিল, সেখানে মধ্য কলকাতা থেকে কেনা হয়েছে, তো আমাদের এটাও কিন্তু কী হবে, এফ হবে, ঠিক আছে, আমরা এটাও লিখবো এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্টে দেখো এখানে কী হবে, টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা ওয়্যার দে পারচেসড ব্যাগি সালভার্স অর ট্রাউজার্স অ্যান্ড ব্ল্যাক ফেজ ফর সুভাষিস ডিসগাইজ, ঠিক আছে। এই অংশটা কিন্তু আমাদের বইতে থাকবে, সেখান থেকে দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা যে না দেখে লিখতে হবে তেমন কিছু তেমন নয়, ওকে, এটা তোমরা দেখে দেখে লিখবে, ওকে। তো এই অংশটুকু দেখো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, যেটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো, ঠিক আছে। এই অংশটা আমাদের লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টে। যদি তোমরা সম্পূর্ণ অংশটা না লেখো তবুও হবে, তোমরা প্রথম অংশটা লিখবে এবং 3টে ডট 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 এরকম দিয়ে তারপর শেষের অংশটা লিখবে, এভাবে লিখলেও কিন্তু হবে, ঠিক আছে। দেখো আমরা এখানে এই অংশটা লিখে দিলাম সাপোর্টিং স্টেটমেন্টে। নাম্বার সিতে দেওয়া আছে, এভরি ওয়ান ইন সুভাষিস ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ার অফ হিজ প্ল্যান অফ এসকেপ, মানে সুভাষের পরিবারের সবাই তার যে পালানোর বিষয় বা পালানোর পরিকল্পনা সেটা জানতো। এটা ভুল তথ্য, সবাই জানতো না, তাদের ফ্যামিলির কিন্তু কেউই জানতো না, শুধুমাত্র তার মানে ভাইজি, সে হচ্ছে কি নীলা, আর হচ্ছে দ্বিজেন, এই দুজনই কিন্তু জানতো, ঠিক আছে। তোমাদের কী হবে, এটাও কিন্তু আমরা এফ লিখবো, তো আমাদের এটা হবে এফ, ঠিক আছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমরা কী লিখবো এখানে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষিস নিস ইলা অ্যান্ড দ্য মেল কাজিন দ্বিজেন, অর্থাৎ সুভাষিস ভাইজি হচ্ছে ইলা আর হচ্ছে দ্বিজেন, এই দুজন ছাড়া আর কেউই জানতো না। এটা আমাদের বইতে রয়েছে, সেখান থেকে দেখে দেখে তোমরা লিখবে, তো আমি এটা এখান থেকে লিখে দিলাম। এরপর দেখো আমাদের যেটা রয়েছে নাম্বার ডিতে, এখানে কী দেওয়া আছে, নাম্বার ডিতে এখানে বলা হচ্ছে দেখো, দ্য পুলিশম্যান প্রেফার্ড ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য কুল উইন্টার নাইট অফ 16th জানুয়ারি, অর্থাৎ 16 জানুয়ারির যে শীতের যে রাত, ঠিক আছে, সেই রাত্রিতে পুলিশম্যানরা কী করে মানে তাদের যে গরম যে কম্বল সেটা বেশি তারা পছন্দ করেছিল। এটা সঠিক তথ্য আমরা প্যাসেজের মধ্যে কিন্তু বইয়ের মধ্যে যখন পড়েছিলাম এটাই পেয়েছিলাম, তো আমরা এটা ঠিক লিখবো, কী লিখবো। এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16th দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপই, ওকে। এই অংশটা আমাদের বইতে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে দেখে এইভাবে লিখে দেবে, তো আমি এখানে এটা এভাবে লিখলাম, ঠিক আছে। এই অংশটা আমি এখানে লিখে দিলাম। পরের অ্যাক্টিভিটি আমরা দেখবো অ্যাক্টিভিটি 5-এ দেখো এখানে কি বলা হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের যে প্রশ্ন দেওয়া আছে এগুলোর উত্তর লিখতে হবে। তো নাম্বার এতে কী দেওয়া আছে, হোয়াট আইটেমস ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড
উইথ হিম অন হিজ জার্নি, অর্থাৎ সুভাষের যে জার্নি অর্থাৎ যে সে যাত্রা, তিনি যে যাত্রা করবেন তার সফরে কোন কোন জিনিস কেনা হয়েছিল, কোন কোন জিনিস কেনা হয়েছিল আমরা কী কী দেখছিলাম, একটা ব্যাগি সালোয়ার, ব্যাগি ট্রাউজার্স কেনা হয়েছিল বা ব্যাগি সালোয়ার সেটা কেনা হয়েছিল, একটা ব্ল্যাক ফেজ কেনা হয়েছিল, একটা স্যুটকেস কেনা হয়েছিল, আর কি স্যুটকেস কেনা হয়েছিল, আর কি কেনা হয়েছে বেড রোল কেনা হয়েছিল, ঠিক আছে, শার্টস কেনা হয়েছিল বা জামা, এইগুলো কেনা হয়েছিল, সেগুলোই আমাদের কিন্তু আনসার লিখতে হবে। দেখো আমরা কী কী লিখেছি এখানে, আ ব্যাগি সালোয়ার্স, আ ব্ল্যাক ফেজ, আ স্যুটকেস, আ বেড রোল, শার্টস অ্যান্ড পিলোজ এবং বালিশ, ঠিক আছে, ওয়ার পারচেসড ফর সুভাষ, এই জিনিসগুলো সুভাষচন্দ্র বসুর জন্য পারচেস করা হয়েছিল বা কেনা হয়েছিল, ঠিক আছে। তো এখন আনসারটা আমরা এখানে তোমাদের জন্য এখানে রাখছি, ঠিক আছে, আনসারটা আমি এখানে লিখে দিলাম, নাম্বার এ এর উত্তরটা। এরপর দেখো নাম্বার বি এর প্রশ্নে কী বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিনের যে রিয়েল আইডেন্টিটি মানে প্রকৃত পরিচয়টা কী, তো মোহাম্মদ জিয়াউদ্দিন আসলে কি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, তো আমরা কী লিখবো উত্তরে, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন রিয়েলিটি, মানে প্রকৃতপক্ষে মোহাম্মদ জিয়াউদ্দিন হচ্ছেন সুভাষচন্দ্র বোস, ওকে। তো এটা আমাদের নাম্বার বি এর আনসার, এটা আমরা এখানটায় লিখছি। এরপর নাম্বার সিতে দেখো আমাদের কী দেওয়া আছে, নাম্বার সি এর প্রশ্নে আমরা দেখছি নাম্বার সিটা, এখানে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি, মানে সুভাষচন্দ্র বসুর যে ফলস আইডেন্টিটির প্রয়োজন হয়েছিল কেন, বা নকল পরিচয়পত্র তার কেন প্রয়োজন হয়েছিল বলে তোমার মনে হয়। তো আমরা কি উত্তর এখানে আনসার কি লিখবো, সুভাষ ডিসাইডেড টু ফ্রি ফ্রম হিজ হাউস অ্যারেস্ট, তার যে গৃহবন্দী হয়ে তিনি ছিলেন সেখান থেকে মুক্ত হতে চেয়েছিলেন, অ্যান্ড দেয়ার ফর, এবং সেই জন্য হি হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি, এবং সেই জন্য ফল আইডেন্টিটি হবে, ঠিক আছে, এই জন্য তিনি ফলস আইডেন্টিটি বা নকল পরিচয়পত্র যেটা তিনি নিয়েছিলেন আর কি, ঠিক আছে। তো এটা আমাদের এখানে আনসারটা লিখতে হবে, ওকে। সুভাষ ডিসাইডেড টু ফ্রি, সুভাষচন্দ্র বসু মুক্ত হতে চেয়েছিলেন, মুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, ফ্রম হিজ হাউস অ্যারেস্ট, তার যে গৃহবন্দী হয়েছিলেন সেখান থেকে, অ্যান্ড দেয়ার পর, এবং সেই জন্য হি হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি, এবং সেই জন্য তিনি নকল পরিচয়পত্রটা নিয়েছিলেন, ঠিক আছে। এরপর দেখো লেটস কন্টিনিউ, এরপর আমাদের পরের অংশ রয়েছে যেটা 3 নম্বর অংশ, সেটা আমাদের এবার পড়তে হবে। তো কী বলা হচ্ছে এখানে, সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স অফ দ্য টু দ্য কার, ঠিক আছে, ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। তো দেখো সুভাষ অ্যান্ড শিশির, সুভাষ এবং শিশির হাগড, এখানে হাগ মানে কি কাগজ জড়িয়ে ধরা, কিন্তু এখানে হাগ বলতে মানে দেয়ালের দেয়ালের গা ঘেসে ঘেসে যাওয়া আর কি, সেটাকেই হাগ বলা হচ্ছে। তো সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল, ইনার মানে হচ্ছে কি ভেতরকার যে দেওয়াল, সেই দেওয়ালের একেবারে গা ঘেসে ঘেসে চললেন, ওকে, অফ দ্য লং হাউস করিডর, মানে দীর্ঘ লং হাউস করিডর বলতে কি, করিডর হচ্ছে বাড়ির যে বারান্দা, লম্বা বারান্দা, ঠিক সেই লম্বা বাড়ির যে বারান্দা বা দালান, সেই দালানের যে ভেতরকার দেওয়াল, সেই দেওয়ালে ঘেসে ঘেসে তারা যাচ্ছিল। অ্যান্ড টিপটোড বলতে পা টিপে টিপে যাওয়া, যেন কোনো শব্দ না হওয়া। ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স মানে হচ্ছে নিচের যে ব্যাক স্টেয়ার্স মানে হচ্ছে পিছনের যে সিঁড়ি আর কি, ঠিক আছে, সেই পিছনের সিঁড়ির নিচে বেয়ে তারা খুব পা টিপে টিপে যাচ্ছিল। টু দ্য কার মানে গাড়ির কাছে, তাদের গাড়িটা যেখানে ছিল সেই ওয়ান্ডারার কার, সেই গাড়িটার দিকে তারা যাচ্ছিল, যাতে কেউ পায়ের আওয়াজ শুনতে না পায় বা জেগে না যায়, ঠিক আছে, বাড়ির কেউ, সেই জন্য। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সিসি ড্রোভ দ্য কার। দেখো সুভাষ চন্দ্র বোস কী করলেন, স্যাট মানে বসলেন, ইন দ্য ব্যাক মানে পিছনে, অর্থাৎ গাড়ির পিছনে বসলেন, সিসি ড্রোভ দ্য কার, সিসির কী করলেন, গাড়িটাকে চালাবেন বলে সামনে বসলেন, ঠিক আছে। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো ম্যানি পাস্ট অকেশনস। তো দেখো এখানে বলা হচ্ছে হি স্টার্টেড মানে সে কী করলো, স্টার্ট করলো, কে স্টার্ট করলো, শিশির, ঠিক আছে, শিশির এখানে স্টার্ট করলো, কি স্টার্ট করলো, দ্য ইঞ্জিন, গাড়ির ইঞ্জিনটা স্টার্ট করলেন আর কি, অ্যান্ড ড্রোভ আউট, এবং চালিয়ে বেরিয়ে গেলেন, ফ্রম 38/2 অর্থাৎ 38/2 এলগিন রোড, সেই রোড থেকে বেরিয়ে গেলেন, অ্যাজ হি হ্যাড ডান অন সো ম্যানি পাস্ট অকেশানস, এখানে পাস্ট অকেশানস বলতে কি অতীতের বহুবার অনেক সময় আর কি, ঠিক আছে, এখানে অকেশানস বলতে সময়, অর্থাৎ আগেও এই যে শিশির কিন্তু এখান থেকে তার যে নিজের গাড়ি ওয়ান্ডারার, সেই গাড়িটা এখান থেকে চালিয়ে অনেকবার এখান থেকে
মানে গেছেন আর কি, তো সেটাই বলা হচ্ছে যে এর আগেই তিনি অনেকবার গাড়ি চালিয়ে গেছেন, তো সেই রকমই একবার এখান থেকে তারা গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন। এরপর দেখো, অ্যাট সুভাষিস এলগিন রোড রেসিডেন্স দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। তো এখানে কি বলা হচ্ছে, অ্যাট সুভাষিস এলগিন রোড রেসিডেন্স মানে হচ্ছে বাসভূমি। তো সুভাষের এলগিন রোডের যে বাসভূমি যেখানে তিনি থাকতেন, সেখানে দ্য লাইট গ্লোড, লাইটটা জ্বলছিল আর কি। গ্লোড মানে কি, গ্লো মানে হচ্ছে জ্বলা, তো লাইট জ্বলছিল ইন হিজ বেডরুম মানে তার শোবার ঘরে, টু গিভ দ্য ইমপ্রেশন বলতে এখানে ইমপ্রেশন মানে ছাপ আর কি। তো এটা বোঝানোর জন্য কি, দ্যাট যে হি ওয়াজ স্টিল দেয়ার, যে তিনি তখনও সেখানে ছিলেন। স্টিল মানে কি, তখনও সেখানে ছিলেন, অর্থাৎ সুভাষচন্দ্র বোস যে বাড়িতে রয়েছেন সেটা বোঝানোর জন্য তারা কী করেছিলেন, তার বেডরুমে যে আলো সেটা তারা মানে নিভিয়ে দিয়ে আসেননি আর কি, সেটা তখনও জ্বলছিল। অ্যাজ ক্যালকাটা স্লেপ, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. দেখো, অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট মানে কি, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, স্লেপ্ট মানে হচ্ছে ঘুমিয়েছিল। যখন কলকাতা ঘুমিয়েছিল, অর্থাৎ কলকাতা তখন নিস্তব্ধ, মানে মধ্যরাত্রি, ঠিক আছে, 1:35 পর তারা বেরিয়েছিল, ঠিক আছে। তো সেই সময় কি সমস্ত কলকাতাবাসী গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। আঙ্কেল অ্যান্ড নেফিউ মানে কাকা এবং ভাইপো, কাকা বলতে কি সুভাষচন্দ্র বোস, ভাইপো বলতে হচ্ছে শিশির। তো এই কাকা ভাইপো ক্রস করলেন, অতিক্রম করে গেলেন হাওড়া ব্রিজ, মানে হাওড়া ব্রিজ ক্রস করলেন, অ্যান্ড ওয়েন্ট এবং চলে গেলেন বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংটস, মানে সিটিজ প্রিসিংট বলতে হচ্ছে কি বাউন্ডারি, মানে শহরের, কলকাতা শহরের যে সীমান্ত, সেই সীমান্ত পেরিয়ে তারা হাওড়া ব্রিজ ক্রস করে চলে গেলেন। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম আ থার্মোস, এখানে থার্মোস বলতে ফ্লাস্ক আর কি, যার মধ্যে গরম জিনিস রাখা হয় বা ঠান্ডা জিনিস রাখলে সেটা ঠান্ডা থাকে বা গরম রাখলে গরমই থাকে, সেরকম ফ্লাস্ক আর কি। তো সুভাষ কী করলেন, সুভাষ পোর্ড মানে ঢাললেন শিশির কফি, মানে শিশিরকে মানে কফি ঢেলে দিলেন আর কি, ফ্রম আ থার্মোস মানে একটা ফ্লাস্কের মধ্যে কফি তিনি এনেছিলেন, তো সেখান থেকে সেই কফি ঢেলে শিশিরকে দিলেন। দে শেয়ার আ ফিউ অ্যাংজিয়াস মোমেন্টস টুগেদার when the car engine faltered once। দেখো, দিয়ে শেয়ার মানে তারা শেয়ার করলেন আ ফিউ অ্যাংজিয়াস মোমেন্টস, কয়েকটা অ্যাংজিয়াস মোমেন্ট মানে হচ্ছে উদ্বিগ্নের মুহূর্ত আর কি, ঠিক আছে, উদ্বিগ্ন হচ্ছিল আর কি। টুগেদার মানে হচ্ছে একসঙ্গে, ওয়েন মানে কি যখন, দ্য কার মানে হচ্ছে গাড়িটি, দ্য কার ইঞ্জিন মানে গাড়ির ইঞ্জিন, ফেল্টার্ড বলতে গাড়ির ইঞ্জিনটা একটু বিকল হয়ে গিয়েছিল বা খারাপ হয়ে গিয়েছিল মাঝপথে। তো সেই সময় সুভাষচন্দ্র বোস এবং শিশির একটু উদ্বিগ্নের মধ্যে ছিলেন এবং কয়েক মুহূর্ত তারা উদ্বিগ্নের মধ্যেই কাটালেন। ইট স্টার্টেড again and শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। তো দেখো, ইট স্টার্টেড আগেন, এটা আবার চলতে শুরু করলো, এটা বলতে এই গাড়িটা মানে একটু বিকল হয়ে পড়েছিল, সেটা আবার ঠিক হয়ে গেল এবং চলতে শুরু করলো। অ্যান্ড শিশির ড্যাশড বলতে ছোটালেন আর কি, ঠিক আছে, করালেন অ্যাট হাই স্পিড মানে উচ্চ স্পিডে, ঠিক আছে, থ্রু দ্য ডার্ক নাইট এই অন্ধকার রাত্রের মধ্য দিয়ে গাড়িটিকে তিনি বেশ দ্রুত গতিতে ছুটিয়ে চললেন। এরপর দেখো, অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড অ্যাট বারারি নিয়ার ধানবাদ। তো কী বলা হচ্ছে, অ্যাট অ্যারাউন্ড 8:30 AM প্রায় সকাল 8:30টার সময় দে অ্যারাইভড তারা পৌঁছালেন অ্যাট বারারি, মানে বারারি হচ্ছে একটি জায়গার নাম, নিয়ার ধানবাদের কাছে বারারি নামে হচ্ছে একটা জায়গা, এবং সেখানে তারা পৌঁছালেন। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার। দেখো, দে পুট আপ, এখানে পুট আপ বলতে উঠলেন, ঠিক আছে, তারা উঠলেন কোথায়, অ্যাট দ্য হাউস মানে একটা বাড়িতে, অফ শিশিরস ব্রাদার মানে শিশিরের ভাইয়ের একটা বাড়িতে তারা উঠলেন, ঠিক আছে, এই ধানবাদের কোথায়, বারারি নামক একটা জায়গা রয়েছে সেখানে। এবং শিশির ব্রাদার্স তার নাম কি, অশোক, শিশির ব্রাদার অশোক মানে শিশিরের ভাই অশোকের বাড়িতে তারা উঠলেন, ঠিক আছে, এই ধানবাদের একটা জায়গা, সেখানে হচ্ছে বারারি, সেই জায়গাতে। এরপর সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন and said he had come on insurance business and was given a room to rest during the day। তো এই লাইনে কি বলা হচ্ছে দেখো, সুভাষ কেপ্ট হিজ
ডিসগাইজ অন, এখানে ডিসগাইজ বলতে কি ছদ্মবেশ, সুভাষ তার যে ছদ্মবেশ যে মোহাম্মদ জিয়াউদ্দিনের যে ছদ্মবেশে তিনি রয়েছিলেন সেই ছদ্মবেশ তিনি জারি রাখলেন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে তার ছদ্মবেশ তিনি জারি রাখলেন বা সেই ছদ্মবেশে তিনি থাকলেন। অ্যান্ড সেড এবং বললেন হি হ্যাড কাম তিনি এসেছিলেন অন ইন্স্যুরেন্স বিজনেস, তিনি ইন্স্যুরেন্স মানে হচ্ছে কি বিমা আর কি, ঠিক আছে, বিমা ব্যবসার জন্য তিনি এসেছিলেন। অ্যান্ড ওয়াজ গিভেন এবং তাকে দেওয়া হলো আর একটা রুম দেওয়া হলো, ঘর দেওয়া হলো টু রেস্ট মানে রেস্ট করার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য ডিউরিং দ্য ডে অর্থাৎ দিনের বেলায় তারা সকাল 8:30টার সময় পৌঁছেছিলেন সেখানে এবং সারাদিন সেখানে রেস্ট করার জন্য তাকে একটা ঘর দেওয়া হয়েছিল কাকে, এই মোহাম্মদ জিয়াউদ্দিন অর্থাৎ সুভাষচন্দ্র বোসকে। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। দেখো দে মেট তারা দেখা করলেন, তারা বলতে সুভাষচন্দ্র বোস এবং হচ্ছে শিশির এই দুজন তারা দেখা করলেন অ্যান্ড টকড এবং কথাবার্তা বললেন ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার এবং খুব মানে তাড়াতাড়ি তারা মানে সকাল সকাল বলতে রাত্রির যে খাবার খাওয়া হয় সেটা তাড়াতাড়ি খেয়ে নিলেন রাত্রির খাবারটা। এরপর দেখো মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। তো মোহাম্মদ জিয়াউদ্দিন কী করলেন, মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট মানে ওকে রওনা দিলেন অ্যালোন মানে একাকী ফর গোমো স্টেশন মানে গোমো স্টেশনের উদ্দেশ্যে, গোমো স্টেশন যাওয়ার জন্য। এখানে মোহাম্মদ জিয়াউদ্দিন বলতে বলতে কি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, তিনি তো এই গোমো স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করলেন। হুইচ ওয়াজ যেটা ছিল সাম ডিস্টেন্স অ্যাওয়ে যেটা ছিল কিছুটা দূরত্বে, ঠিক আছে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ডেইলি কালকা মেল ফ্রম দেয়ার। দেখো হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন টু ক্যাচ মানে ধরতে ডেইলি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে তিনি ডেইলি কালকার যে মেল ডেইলি কালকার যে মানে রেলগাড়ি আর কি, তো সেটা তিনি ধরতে চেয়েছিলেন কোথায়, এই গোমো স্টেশন থেকে। সেই উদ্দেশ্যে তিনি গোমো স্টেশনের দিকে যাত্রা করলেন। এরপর দেখো আর লিটল ফার্দার ফ্রম দ্য হাউস শিশির পিকড আপ ইন হিজ ওয়ান্ডারার অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন। তো দেখো আর লিটল ফার্দার মানে একটু দূরে, ফার্দার মানে হচ্ছে দূরে, আর লিটল মানে হচ্ছে অল্প একটু, তো অল্প একটু দূরে ফ্রম দ্য হাউস মানে বাড়ির থেকে, যে বাড়িতে তারা উঠেছিল আর কি, সেই অশোকের বাড়িতে তারা উঠেছিল, সেই বাড়ি থেকে কিছুটা দূরে প্রথমে মোহাম্মদ জিয়াউদ্দিন বা সুভাষচন্দ্র বোস প্রথমে পায়ে হেঁটে চলে গেলেন, তারপর সুভাষচন্দ্র মানে শিশির তার গাড়িটা নিয়ে বেরোলেন। তো তারপর দেখো কী করলেন তিনি, শিশির পিকড হিম আপ, শিশির তাকে তুলে নিলেন ইন হিজ ওয়ান্ডারার, তার ওয়ান্ডারার নামে যে গাড়ি সেই গাড়িতে তুলে নিলেন। অ্যান্ড ড্রোভ এবং গাড়িটা চালালেন টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের দিকে গাড়িটা চালালেন। টুয়ার্ডস মানে হচ্ছে কোনো দিকে যাওয়া, তো গাড়ি সেই স্টেশনের দিকে গাড়ি চালিয়ে গেলেন আর কি। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট। দেখো দে রিচড তারা পৌঁছালেন, গোমো স্টেশন মানে হচ্ছে গোমো স্টেশনে পৌঁছালেন, ঠিক আছে, গোমো হচ্ছে একটা স্টেশনের নাম, আর রিচড মানে কি পৌঁছালেন, তো তারা গোমো স্টেশনে পৌঁছালেন ইন দ্য মুনলিট নাইট, তো সেই চাঁদনির রাত্রে তারা গোমো স্টেশনে গিয়ে পৌঁছালেন। আ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ। দেখো মানে কি একটি, মানে হচ্ছে একটি, তো একজন স্লিপি পোর্টার মানে হচ্ছে কুলি আর কি, ঠিক আছে, স্টেশনে যে কুলি থাকে যারা মালপত্র বয়, তো তারা এখানে স্লিপি পোর্টার বলতে স্লিপি মানে সে ঘুমিয়েছিল, সেই ঘুম ভাব নিয়ে সেই পোর্টার কী করলো, কালেক্টেড মানে সংগ্রহ করলো দেয়ার লাগেজ বলতে তাদের যে ব্যাগপত্র নিয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, সেই ব্যাগপত্রগুলো সেই ঘুম ভাব নিয়ে সেই কুলি সেগুলোকে সংগ্রহ করলেন বা বয়ে নিয়ে গেলেন। ওকে, পরের অংশে দেখো এখানে আমাদের কি বলা হচ্ছে, আই অ্যাম অফ ইউ গো ব্যাক সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস। তো আই অ্যাম অফ, এখানে আই অ্যাম অফ মানে কি আমি চললাম, ইউ গো ব্যাক তুমি ফিরে যাও, অর্থাৎ সুভাষচন্দ্র বোস বলছেন কাকে, শিশিরকে বলছেন যে আমি চললাম তুমি এখন ফিরে যাও। সুভাষ বললেন অ্যাজ পার্টিং ওয়ার্ডস বলতে কি এখানে পার্টিং ওয়ার্ডস বলতে কি বিদায়ের সময় যখন আমরা যে শব্দগুলো বলি, ওয়ার্ড মানে কি শব্দ বা যে কথা, সেই বিদায় দেওয়ার সময় তিনি এই কথাগুলো বলেছিলেন শিশিরকে কি, যে আই অ্যাম অফ আমি চললাম, ইউ গো ব্যাক তুমি ফিরে যাও। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। তো এখানে বলা হচ্ছে কি শিশির তাকে ওয়াচ করলেন বা দেখলেন অর্থাৎ লক্ষ্য করলেন, মাউন্ট মানে হচ্ছে উঠতে, দ্য রেলওয়ে ওভারব্রিজ মানে রেলওয়ের যে ওভারব্রিজ থাকে সেই ওভারব্রিজের উপর দিয়ে উঠতে দেখলেন, অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট এবং এটার উপর দিয়ে হাঁটতে দেখলেন কাকে, সুভাষচন্দ্র বোসকে, উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। এখানে ম্যাজেস্টিক বলতে রাজকীয়, আর গেট বলতে হাঁটার যে ভঙ্গিমা, এক একজনের এক এক রকমের হাঁটার ভঙ্গিমা হয়, তো এখানে আর ইউজুয়াল মানে হচ্ছে কি স্বাভাবিক,
সাধারণভাবে যেরকম তিনি হাঁটতেন সুভাষচন্দ্র বোস, তার সেই রাজকীয় হাঁটার ভঙ্গিমায় তিনি হেঁটে গেলেন সেই ওভারব্রিজের ওপর দিয়ে, ঠিক আছে। এটা কে লক্ষ্য করলেন? শিশির। এরপরে দেখো হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুওয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড। তো হি বলতে তিনি বলতে এখানে সুভাষচন্দ্র বোসকে বোঝানো হচ্ছে। হি ডিসঅ্যাপিয়ার্ড, তিনি অদৃশ্য হয়ে গেলেন। ডিসঅ্যাপিয়ার্ড বলতে এখানে অদৃশ্য হয়ে যাওয়া, ঠিক অদৃশ্য হয়ে গেলেন ইনটু দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে, টুওয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ প্ল্যাটফর্মের দিকে, অন দ্য অপোজিট সাইড মানে প্ল্যাটফর্মের যে বিপরীত দিক তিনি চলে গেলেন, তখন তিনি অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। কে না? সুভাষচন্দ্র বোস। দ্য ডেইলি কালকা মেল রিলিজড স্টিম। দেখো ডেইলি কালকা মেল, যে মেলে করে যে মেল ট্রেনে করে সুভাষচন্দ্র বসু যাত্রা করলেন আর কি, সেই মেল ট্রেনটা কী করলো? রিলিজড মানে হচ্ছে ছেড়ে দিল। কি ছাড়লো? স্টিম মানে হচ্ছে বাষ্প, অর্থাৎ ট্রেনটা তখন চালু হয়ে গেল আর কি, ঠিক আছে, চলতে শুরু করলো। তো সেই সময় ট্রেনের থেকে বাষ্প বেরিয়ে এলো। সেই সময় বাষ্পচালিত রেল ছিল আর কি, ঠিক আছে। তো সেই বাষ্প বেরিয়ে আসো ট্রেন থেকে। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। দেখো শিশির হার্ড অর্থাৎ শিশির শুনলো বা শুনতে পেলো দ্য রিদমিক ক্লাটার। রিদমিক মানে হচ্ছে ছন্দময়, আর ক্লাটার মানে হচ্ছে কি শব্দ, ঠিক আছে, অর্থাৎ ছন্দময় শব্দ শুনতে পেলো অফ হুইলস অর্থাৎ চাকা বলতে এখানে ট্রেনের চাকার ছন্দময় শব্দ শুনতে পেলো। অ্যান্ড স এবং দেখলো বা দেখতে পেলো দ্য ট্রেন লাইটস অর্থাৎ ট্রেনের যে আলো, সেই আলোগুলি মুভিং অ্যাওয়ে মানে হচ্ছে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ ট্রেনটি যেহেতু চলছে, তার ট্রেনের যে আলো, সেই আলোগুলোও আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাচ্ছে। তো এটা শিশির দেখতে পেলো এবং শুনতে পেলো কি না, চাকার যে ছন্দময় আওয়াজ, সেই আওয়াজ বা শব্দ সেটা শুনতে পেলো। তো দেখো এখানেই কিন্তু আমাদের এই সম্পূর্ণ লেসনটা শেষ হলো। ওকে, এরপর আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, কিছু ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, এগুলোর মানে আমরা এখান থেকে দেখে নিই। দেখো প্রথমে রয়েছে টিপটোড। টিপটোড মানে হচ্ছে ওয়ার্কড উইদাউট মেকিং অ্যানি সাউন্ড, অর্থাৎ কোনো প্রকার শব্দ না করে হাঁটা চলা করা, সেটাকে বলা হচ্ছে টিপটোড। এরপর প্রিসিংটস মানে হচ্ছে বাউন্ডারি, অর্থাৎ যে সীমান্ত, ঠিক আছে, সীমানা, সেটাকে বলা হয় প্রিসিংটস বা বাউন্ডারি। থার্মোস মানে হচ্ছে ফ্লাস্ক, যার মধ্যে গরম জিনিস বা ঠান্ডা জিনিস রাখলে সেই রকমই থাকে আর কি, ঠিক আছে। এরপর দেখো গেট মানে হচ্ছে ম্যানার অফ ওয়াকিং, মানে হাঁটার একটা যে ভঙ্গিমা, সেটাকে বলা হয় গেট। তারপর ক্লাটার হচ্ছে কন্টিনিউয়াস নয়েজ, অর্থাৎ অনবরত যে শব্দ হয়ে যাওয়া, সেটাকে বলা হয় কি ক্লাটার, ঠিক আছে। এরপর দেখো আমাদের যেটা রয়েছে অ্যাক্টিভিটি 6, এখানে আমরা হচ্ছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 6-এ দেওয়া আছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সট আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে আমাদের এই চার্টটাকে সম্পূর্ণ করতে হবে। তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে হোয়াট মানে কি, আর হোয়াই মানে হচ্ছে কেন। তো এখানে কী দেওয়া আছে, তার কেন হয়েছিল, কেন সেটা লিখতে হবে। আর যেটা কেন দেওয়া আছে, কী হয়েছিল বা কী, সেটা আমাদের এখানে লিখতে হবে। তো এখানে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, দেখো নাম্বার 1-এ বলা হচ্ছে সুভাষ অ্যান্ড শিশির টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স, অর্থাৎ সুভাষ এবং শিশির পা টিপে টিপে যে পিছনের যে স্টেয়ার্স মানে সিঁড়ি আর কি, ঠিক আছে, সেই সিঁড়ি বেয়ে নিচে নামছিল, ঠিক আছে। তো এটার হোয়াই, কেন নামছিল না, যাতে তাদের পায়ের আওয়াজ কেউ শুনতে না পায়, পরিবারের কেউ জেগে না ওঠে এবং পুলিশ যারা ছিল তারা যেন কেন বুঝতে না পারে, তো তার জন্য তারা মানে পা টিপে টিপে চলছিল। তো আমরা কী লিখবো, দেখো দে ওয়ান্টেড টু কিপ দেয়ার প্ল্যান সিক্রেট ফ্রম আদার ফ্যামিলি। ওকে, অর্থাৎ তাদের পরিবারের যে অন্যান্য সদস্য রয়েছে, তাদের আদার ফ্যামিলি মেম্বার্স, তারা যেন তাদের এই সিক্রেট মানে গোপন যে প্ল্যান, সেটা সম্পর্কে জানতে না পারে। অ্যান্ড টু অ্যাভয়েড দ্য পুলিশ, এবং পুলিশকে তারা এড়িয়ে যেতে চেয়েছিল, পুলিশও যাতে জানতে না পারে, বুঝতে না পারে, তার জন্য, ঠিক আছে। তো এটা আমাদের এখানে আনসারটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখো এটা লিখলাম, কেনটা লিখলাম, ঠিক আছে, কেন তারা এটা করেছিল। এরপর হচ্ছে আমাদের পরের যেটা প্রশ্ন দেওয়া আছে নাম্বার 2-এ, এখানে কি বলা হচ্ছে দেখো দ্য লাইট গ্লোড ইন সুভাষেস বেডরুম, অর্থাৎ সুভাষের যে শোবার ঘর, সেখানে লাইটটা জ্বলছিল। কেন জ্বলছিল না, তারা বোঝাতে চেয়েছিল যে সুভাষ এখনও সেই ঘরের রয়েছে। আলোটা বন্ধ করে দিলে পুলিশ বুঝতে পারবে যে আলো বন্ধ হয়ে গেছে, ঘরে আর কেউ নেই, এরকম হতে পারে। তো দেখো আমরা উত্তর এখানে হোয়াইটা কি লিখবো না, কেনটা কি হবে, টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, যে এটা বোঝানোর জন্য যে তারা মানে তিনি এখনও সেই ঘরে আছেন। আর তিনি বলতে এখানে সুভাষচন্দ্র বসুর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই লাইনটা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যেই রয়েছে, সেখান থেকে নিয়ে তোমরা কিন্তু এইভাবে লিখে দিতে পারো। ওকে, এরপর নাম্বার 3-এ দেওয়া, এখানে আমাদের হোয়াই এটা দেওয়া আছে, তো হোয়াট যেটা হবে সেটা লিখতে হবে। তো হোয়াইয়ে কী দেওয়া আছে দেখো দ্য কার ইঞ্জিন ফেল্টার, অর্থাৎ গাড়ির যে ইঞ্জিন সেটা বিকল হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এর ফলে কি হয়েছিল,
তারা দুজন অর্থাৎ শিশির এবং সুভাষচন্দ্র বোস একটা অ্যাংজিয়াস মোমেন্ট মানে কিছু মুহূর্ত তারা উদ্বিগ্নের মধ্যে কাটিয়েছিল, ঠিক আছে। তো সেটা লিখতে হবে। এখন আমরা কী লিখবো, সুভাষ অ্যান্ড শিশির শেয়ার্ড আ ফিউ অ্যাংজিয়াস মোমেন্টস। সুভাষ এবং শিশির কয়েক মুহূর্ত মানে উদ্বিগ্নের মধ্যে কাটিয়েছিলেন, ঠিক আছে। তো এটা আমাদের এখানে লিখতে হবে। এই লাইনটা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে আমরা যে পড়লাম লেসন তার মধ্যে কিন্তু রয়েছে, তো সেখান থেকে নিয়ে আমাদের কিন্তু লিখতে হবে। তো আমরা এটা এখানে লিখলাম। এরপর আমরা দেখো 4 নম্বর দাগে যেটা রয়েছে এখানেও হোয়াই এটা দেওয়া আছে। তো কী বলা হচ্ছে, সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য ডেইলি কালকা মেল। সুভাষচন্দ্র বসু হচ্ছে ডেইলি কালকা মেল এটা ধরতে চেয়েছিলেন, কেন এটা কেনটা দেওয়া আছে, তো কী মানে কী হয়েছিল সেটা তার ফলে লিখতে হবে। তো তার ফলে কী হয়েছিল, দেখো সুভাষ লেফট ফর গোমো স্টেশন ইন ডিসগাইজ। তো এর জন্য সুভাষচন্দ্র বোস মানে ছদ্মবেশে তিনি গোমো স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, ঠিক আছে। তো এই লাইনটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা এখানে এটা লিখলাম। পরের প্রশ্ন দেখবো আমরা অ্যাক্টিভিটি, এরপর আমাদের অ্যাক্টিভিটি 7 রয়েছে। অ্যাক্টিভিটি 7 দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের যে প্রশ্ন দেওয়া আছে এগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড। অর্থাৎ এলগিন রোড, এই এলগিন রোডটা ছাড়িয়ে যাওয়ার পর শিশির কোন দিকে গাড়ি চালিয়েছিল। তো এলগিন রোড ছাড়িয়ে যাওয়ার পর শিশির কী করেছিল, মানে সেই যে হাওড়া ব্রিজ, ঠিক আছে, হাওড়া ব্রিজের দিকে সে যাচ্ছিল আর কি, ঠিক আছে, গাড়ি চালিয়ে। তো সেটা আমাদের লিখতে হবে। দেখো আমরা লিখছি এখানে আফটার লিভিং এলগিন রোড, অর্থাৎ এলগিন রোড ছাড়িয়ে যাওয়ার পর শিশির ড্রোভ মানে শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়িটা চালিয়েছিল টু ওয়ার্ডস হাওড়া ব্রিজ, মানে হাওড়া ব্রিজের দিকে, টু ওয়ার্ডস মানে হচ্ছে দিকে, তো হাওড়া ব্রিজের দিকে চালিয়ে গিয়েছিল গাড়িটা নিয়ে, ঠিক আছে। তো এখানে আমাদের এটা আনসার লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে যেটা আমাদের দেওয়া আছে নাম্বার বিতে, এখানে কি দেওয়া আছে দেখো, হু ওয়াজ অশোক। অশোককে, তো অশোক হচ্ছে কে, শিশিরের ভাই, শিশিরের ব্রাদার, সেটা লিখতে হবে আমাদের। আর এরপর দেখো হাউ ডিড হি হেল্প ইন সুভাষেস এসকেপ, অর্থাৎ সুভাষের যে পালিয়ে যাওয়ার ব্যাপারে বা প্ল্যানের যে পরিকল্পনা হয়েছিল সেখানে এই অশোক কীভাবে সাহায্য করেছিল। তো অশোক কী করেছিল, অশোক সুভাষচন্দ্র বোসকে, সে কিন্তু জানতো না যেটা সুভাষচন্দ্র বোস, সে ভাবতো কি এটা মোহাম্মদ জিয়াউদ্দিন ভেবে মানে সে যে গিয়েছিল আর কি। তো সেই অশোক কী করেছিল, তাদেরকে দিনের বেলা সেখানে থাকতে দিয়েছিল, তার বাড়িতে আশ্রয় দিয়েছিল দিনের বেলা। তো সেটা আমাদের এখানে লিখতে হবে। দেখো আমরা লিখছি এখানে প্রথমে বলা হয়েছে হু ওয়াজ অশোক, অর্থাৎ অশোককে, না অশোক ওয়াজ শিশির ব্রাদার, অশোক হচ্ছে শিশিরের ভাই। আর সে কীভাবে সাহায্য করেছিল, না অশোক হেল্প সুভাষচন্দ্র বোস, অশোক সুভাষচন্দ্র বোসকে সাহায্য করেছিলেন টু স্টে ডিউরিং দ্য ডে, অর্থাৎ দিনের বেলায় থাকার জন্য সাহায্য করেছিলেন, ঠিক আছে, দিনের বেলা থাকতে দিয়েছিলেন। তো এটা আমরা এখানে উত্তরটা লিখলাম, নাম্বার বি এর উত্তরটা, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের পরের প্রশ্ন যেটা, তো এই উত্তরটা আমি ওপরে লিখে রাখছি, ঠিক আছে, যেহেতু এখানে আমাদের এখানে উত্তরটাকে এভাবে ধরছে না, আমি এখানে পাশে দিলাম, ঠিক আছে, এখানটা থেকে তোমরা দেখে নেবে। এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের নাম্বার সি এর প্রশ্ন যেটা দেওয়া আছে। দেখো নাম্বার সিতে কী বলা হচ্ছে, ডেসক্রাইব শিশির লাস্ট সাইট অফ সুভাষ, অর্থাৎ সুভাষের শিশিরের যে লাস্ট সাইট মানে শেষ দৃশ্য, সাইট মানে হচ্ছে দৃশ্য, অর্থাৎ শেষবার যখন শিশির সুভাষকে দেখেছিলেন আর কি, সেই দৃশ্যটা এখানে লিখতে বলা হচ্ছে, সেই দৃশ্যটা এখানে বর্ণনা করতে হবে, ঠিক আছে। তো দেখো শেষবার কী হয়েছিল, অ্যাট গোমো স্টেশন শিশির ওয়াজ সুভাষ মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াকড অ্যালং ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু ডার্কনেস। অর্থাৎ লাস্টবার শিশির সুভাষচন্দ্র বোসকে কোথায় দেখেছিলেন, গোমো স্টেশনে, ঠিক আছে, গোমো স্টেশনে সেখানে কী করেছিলেন, লক্ষ্য করেছিলেন সুভাষচন্দ্র বোস মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, রেলওয়ে যে ওভারব্রিজ সেই ওভারব্রিজের নিচে, ওভারব্রিজ দিয়ে উপরে উঠছিল আর কি, অ্যান্ড ওয়াকড অ্যালং ইট, এবং তার সেটা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, তার যে রাজকীয় ভঙ্গিমায় যে হাঁটা চলা তিনি করতেন সেই ভঙ্গিমায় হাঁটছিলেন, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং তিনি উধাও হয়ে গিয়েছিলেন বা অদৃশ্য হয়ে গিয়েছিলেন, ইন্টু ডার্কনেস অন্ধকারের মধ্যে। তো এই অংশটা কিন্তু আমাদের উত্তরে লিখতে হবে, ওকে। এটা নাম্বার ডি এর উত্তর। নাম্বার ডি এর উত্তরটা আমি তোমাদের জন্য এখানে রাখছি, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নাও, এখানে আমি এই উত্তরটা রেখে দিলাম, ওকে। তো এরপর দেখো নাম্বার সি এর উত্তর, এটা নাম্বার ডিতে বলা হচ্ছে হোয়াই ডিড শিশির পিক সুভাষ আপ ইন হিজ কার আর লিটল ফার্দার ফ্রম অশোকস হাউস। তো এখানে বলা হচ্ছে কেন শিশির সুভাষচন্দ্র বোসকে গাড়িতে পিক আপ করেছিলেন, অশোকের বাড়ির কিছুটা দূরে গিয়ে পিক আপ করেছিলেন কেন, অশোকের বাড়ি থেকে কেন সুভাষচন্দ্র বোসকে তিনি গাড়িতে তোলেননি কেন। তো কারণ কি, এখানে কিন্তু এই যে অশোক কিন্তু জানতো না যে সুভাষচন্দ্র বোসই মানে জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন সে যে এসেছে আর কি, ঠিক আছে। তো সেটা যাতে তার কাছে অজানায় রয়ে যায় এই অশোকের কাছে, ঠিক আছে, সেই জন্যই কিন্তু সুভাষচন্দ্র বোসকে একটু দূরে গিয়ে গাড়িতে তুলেছিল, ঠিক আছে।
তো এখানে আমরা লিখছি এখানে সুভাষ ওয়াজ আননন টু অশোক, সুভাষ অশোকের কাছে অপরিচিত ছিল, ঠিক আছে। হু অনলি নিউ, যে শুধুমাত্র জানতো, হি মানে তাকে, অ্যাজ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন, যে তাকে শুধুমাত্র মোহাম্মদ জিয়াউদ্দিন বলেই জানতো, অর্থাৎ এই অশোক জানতো না যে সুভাষচন্দ্র বোসই আসলে মোহাম্মদ জিয়াউদ্দিন, ঠিক আছে। সুতরাং সিসির পিকড আপ, সুতরাং সিসির পিক আপ করেছিল, ঠিক আছে, বা তুলে নিয়েছিল সুভাষ, মানে সুভাষকে ইন হিজ কার, তার গাড়ির মধ্যে, আর লিটল ফার্দার মানে একটু দূরে, ফ্রম অশোকস হাউস, অশোকের বাড়ি থেকে একটু দূরে গিয়ে তাকে তুলে নিয়েছিল, ঠিক আছে, গাড়িতে। তো এটা হচ্ছে আমাদের অপশান ডি এর উত্তরটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। ডি নাম্বারের উত্তরটা আমরা এখানে লিখলাম। তারপর দেখো আমাদের পরের যে অ্যাক্টিভিটি দেওয়া আছে এখানে, রিড দ্য ফলোয়িং লেটস লার্ন, এখানে দেওয়া আছে কি না, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো পড়তে বলা হচ্ছে, এগুলো আমাদের প্যাসেজের মধ্যে ছিল, এখান থেকে দেওয়া হয়েছে। দেখো কি বলা হয়েছে এখানে, সিসির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, ঠিক আছে। সিসিরকে কী করতে হবে, তার আঙ্কেলকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। এরপর দেখো সুভাষ ওয়াজ টু ট্রাভেল উইথ হিজ ফলস আইডেন্টিটি, সুভাষকে তার হচ্ছে যে নকল আইডেন্টিটি বা পরিচয়পত্র নিয়ে সফর করতে হয়েছিল বা ভ্রমণ করতে হয়েছিল। এখানে বলা হচ্ছে ইন সেন্টেন্স 1 and 2 দ্য কালার্ড ওয়ার্ডস টেক অ্যান অবজেক্ট, এই যে রঙিন যে শব্দগুলো, ঠিক আছে, এই শব্দগুলোর শেষে কিন্তু অবজেক্ট রয়েছে, সেটাই বলা হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে লেটস ডু, চলো কাজ করি, অ্যাক্টিভিটি 8A। এখানে কি বলা হচ্ছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট লাইক ভার্বস অ্যান্ড টেক অবজেক্ট। এখানে বলা হচ্ছে যে সেই শব্দগুলোর নিচে দাগ দিয়ে যে শব্দগুলোর একটা ভার্বের মতো কাজ করছে এবং তার শেষে একটা অবজেক্টও রয়েছে, তো সেগুলোকে আমাদের আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো নাম্বার 1 দেখো কি দেওয়া আছে, হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন। এখানে দেখো টু প্লে মানে কি, খেলতে, সে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে, ঠিক আছে। তো এই যে টু প্লে, এটা হচ্ছে একটা ভার্বের মতো কাজ করছে, ঠিক আছে, ভার্বটাকে এখানে টু দেওয়া হয়েছে ভার্বের আগে দিয়ে, প্লে মানে কি খেলা করা, আর টু প্লে মানে হচ্ছে খেলতে, সে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে, এবং তার শেষে দেখো ব্যাডমিন্টন কি খেলতে ভালোবাসে, ব্যাডমিন্টনের একটা অবজেক্ট রয়েছে। তো এইগুলোর তলায় আমাদের ডাক দিতে হবে, এগুলোকে আন্ডারলাইন করতে হবে। এরপরে হিজ এ হ্যাবিট ইজ টু রিড দ্য নিউজ পেপার ডেলি, তার হ্যাবিট হচ্ছে প্রতিদিন খবরের কাগজ পড়া, তো টু রিড এটা হচ্ছে আমাদের দাগ দিতে হবে। এরপর হার গ্রেটেস্ট প্লেজার ইজ টু ডান্স, অর্থাৎ তার সবথেকে যে আনন্দ হয় সেটা হচ্ছে ডান্স, মানে নাচ করে, ঠিক আছে, টু ডান্স। তো এটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। এবার দেখো এখানে বলা হচ্ছে দ্য এক্সপ্রেশন দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর কল্ড ইনফিনিটিভস। তো যেগুলোকে আমরা আন্ডারলাইন করলাম, এই যে টু প্লে, টু রিড, টু ডান্স, এইগুলোকে বলা হয় ইনফিনিটিভস। ভার্বের আগে টু বসলে সেটাকে বলা হয় ইনফিনিটিভস, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে এরপর নোট, দ্য ওয়ার্ড টু ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড উইথ দ্য ইনফিনিটিভ, অর্থাৎ এই যে টু, ঠিক আছে, প্রায়ই হচ্ছে ইনফিনিটিভ রূপে ব্যবহার হয় আর কি, ঠিক আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8B, এখানে দেওয়া আছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যেগুলো ইনফিনিটিভ সেগুলো তোলা দাগ দিতে হবে, ঠিক আছে। আমাদের এখানে এই যেগুলো তোলা দাগ দিলাম এই সেম, এগুলো তো আমাদের এখানে দাগ দিতে হবে, আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। এখানে ইনফিনিটিভ বলে দেওয়া হয়েছে এবং এখানে ইনফিনিটিভ বলা হয়নি, এখানে বলা হচ্ছে যেগুলো ভার্বের মতো আচরণ করে এবং তার শেষে অবজেক্ট আছে সেগুলো দাগ দিতে হবে, কিন্তু আমাদের মানে কাজটা একই করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভগুলো আমাদের চিহ্নিত করতে হবে। নাম্বার 1 দেওয়া আছে রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, তো রাজা ভয় পায় না সত্য কথা বলতে। তো এখানে টু স্পিক মানে সত্য বলতে আর কি, স্পিক মানে হচ্ছে বলা, আর টু স্পিক মানে বলতে। তো টু স্পিকে আমাদের এখানে আন্ডারলাইন করতে হবে। এরপর 2 নম্বর দেখা হচ্ছে দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট, অর্থাৎ শিক্ষক মহাশয় মানে এটা শুনে খুবই দুঃখ পেলেন। তো এখানে টু হিয়ার মানে হচ্ছে শোনা, টু হিয়ার মানে শুনে বা শুনতে, তো এখানে আমাদের এটাকে আন্ডারলাইন করতে হবে। দ্য গোয়াভা ইজ ফিট টু ইট, মানে গোয়াভাটি মানে খাওয়ার জন্য এটা ফিট মানে উপযুক্ত আর কি, তো টু ইট মানে হচ্ছে খেতে, তো এখানে আমাদের এটাকে আন্ডারলাইন করতে হবে, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি মানে হচ্ছে দোষ খোঁজা খুবই সহজ ব্যাপার আর কি, তো টু ফাইন্ড এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ঠিক আছে, এটাকে দাগ দিতে হবে, ভার্বের আগে টু রয়েছে, ওকে। তো এগুলোকে আমরা করলাম। এরপর চলো পরের অ্যাক্টিভিটি দেখবো, অ্যাক্টিভিটি 9 এখানে দেওয়া আছে অ্যাড সুটেবল প্রেফিক্স অর সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। তো এই ব্র্যাকেটের মধ্যে যে আমাদের শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোকে বলা হচ্ছে প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করে একটা নতুন শব্দ তৈরি করে আমাদের এখানে লিখতে হবে। প্রেফিক্স আর সাফিক্স কি? প্রেফিক্স বলতে আমাদের যে শব্দ দেওয়া আছে শব্দের আগে কয়েকটা লেটার যোগ করতে হবে। লেটার বলতে আমরা বুঝি লেটার ABCD, এগুলো লেটার বলে।
তো এরকম কয়েকটি লেটার যোগ করে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। আর প্রেফিক্স সাফিক্স বলতে শব্দের পরে কয়েকটা লেটার যোগ করে এটা একটা নতুন শব্দ তৈরি করে এখানে লিখতে হবে। তো দেখো প্রথমটা আমরা পড়ি, কী দেওয়া আছে দেখো, নাম্বার এতে দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ ড্যাশ দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্সাইট অ্যাজ দিয়ে ওয়েন্ট ফর আ পিকনিক। তো এখানে কী হবে, এক্সাইটের পরে আমরা মেন্ট যোগ করলে কী হবে, এক্সাইটমেন্ট হবে, ঠিক আছে। তো আমরা দেখো এখানটা লিখবো এক্সাইটমেন্ট, ওকে, EXCITEMENT, এটা হচ্ছে এক্সাইটমেন্ট। তো এর অর্থটা কী দাঁড়াবে, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইটমেন্ট, মানে শিশুরা মানে খুব উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে, অ্যাজ দে ওয়েন্ট ফর আ পিকনিক, যেহেতু তারা একটা পিকনিকে গিয়েছিল আর কি। এরপর দেখো নাম্বার বিতে উই শুড নট ড্যাশ, এখানে দেওয়া হচ্ছে কারেজ অ্যানি ওয়ান। তো কারেজের আগে আমরা কী লিখবো, লিখবো, ডিসকারেজ হয়ে যাবে, আমাদের কাউকে ডিসকারেজ করা বা অনুৎসাহিত করা উচিত নয়। এখানে হবে DISটা যোগ করবো, তারপরে অংশটুকু যেমন আছে তেমন আমরা লিখবো, ঠিক আছে। তো ডিসকারেজ DISCOURAGE, এটা হবে ডিসকারেজ হয়ে গেল। কারেজ মানে হচ্ছে কাউকে উৎসাহ দেওয়া, আর ডিসকারেজ হচ্ছে অনুৎসাহিত করা আর কি। তারপর নাম্বার সিতে হচ্ছে ইট ওয়াজ আ ড্যাশ কমফোর্ট দেওয়া আছে এখানে, জার্নি অ্যাজ আই গট আ প্লেস টু সিট, যেহেতু আমি একটা বসার জন্য জায়গা পেয়েছিলাম, তাই এটা ছিল একটা কমফোর্ট, কী হবে, এটা কমফোর্টেবল জার্নি হবে, ঠিক আছে, একটা আরামদায়ক একটা জার্নি বা ভ্রমণ ছিল। তো এটা কমফোর্ট এর পরে আমরা কী করব, ABLEটা যোগ করলে এটা কমফোর্টেবল হয়ে যাবে। তো আমরা প্রথমে কমফোর্টটা লিখবো, ঠিক আছে, কমফোর্ট ABLE, কমফোর্টেবল হয়ে গেল, ঠিক আছে। তো দেখো কমফোর্টের পরে ABLE লিখলাম, তো কমফোর্টেবল হয়ে গেল, মানে আরামদায়ক একটা ভ্রমণ এটা। নাম্বার ডিতে ইন্ডিয়া বিকেম অ্যান্ড ড্যাশ ডিপেন্ডেন্ট আছে নেশন ইন 1947, অর্থাৎ ভারতবর্ষ 1947 সালে একটি, এখানে দেখো ডিপেন্ডেন্ট রয়েছে, আমরা কি লিখবো, ইনডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ডিপেন্ডেন্ট মানে কারো অধীনে থাকা, আর ইনডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন থাকা, স্বাধীন। আমরা লিখবো দেখো ইনডিপেন্ডেন্ট লিখলাম, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। তো ভারতবর্ষ 1947 সালে স্বাধীন একটা জাতিতে বা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল, ঠিক আছে। তো এইগুলো আমরা করলাম। এরপর দেখো লেটস টক দেওয়া আছে, ইমাজিন ইওর নেভার্স হাউস ইজ অন ফায়ার, মনে করো যে তোমার নেভার্স মানে প্রতিবেশী, তোমার প্রতিবেশীর কোনো বাড়িতে আগুন ধরে গেছে। ডিসকাস উইথ ইওর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুর সঙ্গে ডিসকাস করো বা আলোচনা করো। হাউ ইউ উড হেল্প, তুমি কীভাবে সাহায্য করবে। ইওর নেভার, তোমার প্রতিবেশীকে। টু এসকেপ মানে হচ্ছে রক্ষা করার জন্য বা রক্ষা করতে। ফ্রম দ্য ডেঞ্জারাস সিচুয়েশন, এরকম একটা ডেঞ্জারাস মানে বিপজ্জনক একটা পরিস্থিতিতে তুমি কীভাবে সাহায্য করবে তাদেরকে, তোমার বন্ধুর সঙ্গে এটা আলোচনা করো, ওকে। তো এটা তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে না, তোমরা নিজেদের মধ্যে কিন্তু আলোচনা করতে পারো, ওকে, তোমরা নিজেদের মধ্যে এটা আলোচনা করবে। এরপর লেটস ডু, এরপর বলা হচ্ছে দেখো অ্যাক্টিভিটি 10A-তে, সাপোজ ইউ হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি মানে সাম্প্রতিক, ঠিক আছে, সাম্প্রতিক। সাপোজ মানে কি, মনে করো তুমি একটা ইন্টারেস্টিং মানে মজাদার একটা অ্যাডভেঞ্চার স্টোরি মানে দুঃসাহসিক একটা গল্প পড়েছো রিসেন্টলি। রাইট আর লেটার, একটা চিঠি লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে, টু ইয়োর আন্ট, তোমার আন্ট বা কাকিমা বা মাসিমা, ঠিক আছে, তার কাছে। ডিসক্রাইবিং দ্য স্টোরি, গল্পটিকে বর্ণনা করে লিখতে হবে। অ্যান্ড টেলিং হার, এবং তাকে বলো হোয়াই ইউ লাইকড ইট, কেন তোমার এটা পছন্দ এই গল্পটা, সে বিষয়ে তোমাকে লিখতে হবে, একটা চিঠি লিখতে হবে। তো দেখো তুমি চিঠিটা কীভাবে লিখবে, দেখো চিঠি লেখার জন্য প্রথমে আমাদের কী করতে হয়, এখানে সবার উপর খাতার ডান দিকে, পৃষ্ঠার ডান দিকে তোমরা নিজের অ্যাড্রেস আর ডেট লিখবে, ঠিক আছে। এরপর দেখো ডিয়ার আন্ট, যেহেতু আমরা আন্টকে লিখছি, তো ডিয়ার আন্ট বা রেসপেক্টেড আন্টও লিখতে পারো। দেখো এরপর আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করি তুমি বা আপনি ভালো আছেন, ঠিক আছে, তুমি ভালো আছো আমরা বলছি। আই অ্যাম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট অ্যান অ্যামেজিং অ্যাডভেঞ্চার স্টোরি আই রিসেন্টলি রেড কল্ড ট্রেজার আইল্যান্ড। তো এখানে কী বলা হচ্ছে, আই অ্যাম রাইটিং টু, আমি এটা লিখছি, টু টেল ইউ, তোমাকে বলার জন্য বা বলতে, অ্যাবাউট অ্যান অ্যামেজিং অ্যাডভেঞ্চার স্টোরি, একটা মানে মজাদার একটা হচ্ছে দুঃসাহসিক একটা গল্প সম্পর্কে, ঠিক আছে। আই রিসেন্টলি রেড, যেটা আমি রিসেন্টলি পড়েছি, কল্ড, যেটার নাম হচ্ছে কি ট্রেজার আইল্যান্ড। এই ট্রেজার আইল্যান্ড নামে আমি একটা দুঃসাহসিক গল্প রিসেন্টলি পড়েছি, যেটার সম্পর্কে আমি এখন তোমাকে বলবো আর কি। ইট ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, এটা হচ্ছে একটি ছেলের সম্পর্কে, নেমড জিম, ঠিক আছে, জিম নামে একটা ছেলের সম্পর্কে এই গল্পটা। হু গোজ অন আ সি ভয়েজ, যে হচ্ছে একটা সমুদ্র যাত্রায়
যাবে, সমুদ্র যাত্রা যায় আর কি, টু ফাইন্ড হিডেন গোল্ড মানে হচ্ছে গুপ্ত সোনা, সেটা খোঁজার জন্য। আই লাইকড ইট বিকজ দ্য স্টোরি ওয়াজ ফুল অফ সাসপেন্স অ্যান্ড ব্রেভ ক্যারেক্টার্স। তো বলা হচ্ছে দেখো আই লাইকড ইট, আমি এটা পছন্দ করেছিলাম, বিকজ কারণ হচ্ছে দ্য স্টোরি এই গল্পটা ওয়াজ ফুল অফ সাসপেন্স মানে সাসপেন্সে পরিপূর্ণ। সাসপেন্স বলতে একটা গল্পের মধ্যে বা কোনো কিছুর মধ্যে যে সাসপেন্সও থাকে, এরপর কী হবে, এরপর কী হবে, মানে পড়ার বা শোনার একটা আগ্রহ চলে আসে, এরপরে কী হবে সেটাকে বলা হয় সাসপেন্স। তো এই গল্পের মধ্যে এরকম সাসপেন্স রয়েছে অ্যান্ড ব্রেভ ক্যারেক্টার্স, এবং এই গল্পের যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো খুব সাহসী ক্যারেক্টার, মানে গল্পের যে চরিত্রগুলো রয়েছে তারা সাহসী চরিত্র, এই জন্য আমার খুব ভালো লেগেছে গল্পটা। ইট মেড মি ফিল লাইক আই ওয়াজ সেলিং অন দ্য শিপ মাইসেলফ। ওকে, ইট মেড মি ফিল, এটা আমাকে অনুভূতি আমার মনে অনুভূতি জাগিয়ে তুলেছে, লাইক আই অ্যাজ আই লাইক আই ওয়াজ সেলিং, যেন আমি সেলিং মানে কি সমুদ্র যাত্রা করা, কি আমি সমুদ্র যাত্রা করছি অন আ শিপ একটা জাহাজে করে, মাইসেলফ যেন আমি নিজেই যেন একটা সমুদ্র যাত্রায় যাচ্ছি, মানে গল্পটা পড়তে পড়তে এরকম মনে হচ্ছে ফিলিংটা। ইউ মাস্ট রিড ইট টু, তোমারও এটা অবশ্যই পড়া দরকার বা পড়া উচিত। তো এরকম করে আমরা খুব সংক্ষেপে লিখলাম। এরপর ইয়োর্স লাভিংলি, তোমার নামটা এখানটা লিখবে, ঠিক আছে, এখানটায়। এরপর ইয়োর আন্ট অ্যাড্রেস, নিজের যে আন্টির যে অ্যাড্রেসে তুমি যেটা লিখছো সেই অ্যাড্রেসটা এখানটায় লিখবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার নিজের অ্যাড্রেস এবং ডেট লিখবে, আর এখানে নিজের যে আন্টির কাছে বা যেটা তুমি লিখছো যেখানে, সেখানে সেই অ্যাড্রেসটা এখানটায় লিখবে। তারপর একটা নিজের একটা ডেট দিয়ে দেবে। ওকে, তো এটা আমরা দেখো এই রাইটিংটা লিখলাম। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 10B, এখানে কি বলা হচ্ছে, রাইট আ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়ে এর সামারি লিখতে হবে, মানে সারাংশ লিখতে হবে, ছোট করে লিখতে হবে, ঠিক আছে। তো কি বলা হচ্ছে দেখো, মহাত্মা গান্ধী ওয়াজ ভেরি অনেস্ট ফ্রম হিজ চাইল্ডহুড। তো মহাত্মা গান্ধী ওয়াজ মানে ছিলেন, ভেরি অনেস্ট খুবই সৎ ছিলেন, ফ্রম হিজ চাইল্ডহুড তার ছোটোবেলা থেকেই। হি নেভার রিসোর্টেড টু any unfair অ্যাকশন। তো দেখো এখানে বলা হচ্ছে হি নেভার রিসোর্টেড মানে হচ্ছে কোনো কিছু অবলম্বন করা, টু অ্যানি আনফেয়ার অ্যাকশন, কোনো আনফেয়ার অ্যাকশন মানে কোনো অসৎ কাজ তিনি করেননি বা অসৎ কাজ করার কোনো কিছু অবলম্বন তিনি করেননি। ওয়ান ডে, একদিন, গান্ধী ওয়াজ ইন স্কুল, একদিন যখন গান্ধীজি স্কুলে ছিলেন আর কি, ঠিক আছে, একজন ইন্সপেক্টর মানে পরিদর্শক আর কি, ইন্সপেক্টর অফ স্কুলস, স্কুলের যে পরিদর্শক তিনি কি মানে আসলেন অন আ ভিজিট, মানে স্কুলে ভিজিট করার জন্য বাচ্চারা কেমন পড়াশোনা করছে সেটা দেখার জন্য। দ্য ইন্সপেক্টর এন্টার্ড দ্য ক্লাসরুম, ইন্সপেক্টর ক্লাসরুমে প্রবেশ করলেন, হোয়ার যেখানে গান্ধী ওয়াজ সিটিং উইথ আদার স্টুডেন্টস, যেখানে গান্ধীজি অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে বসেছিলেন। দ্য ইন্সপেক্টর গেভ আ কাপল অফ ইংলিশ স্পেলিংস, ইন্সপেক্টর ছাত্রছাত্রীদের মানে কাপল অফ মানে দুটো ইংরেজি শব্দ বানান করতে দিলেন আর কি, বা লিখতে দিলেন, ঠিক আছে, বানান লিখতে দিলেন। টু দ্য স্টুডেন্টস টু রাইট, মানে ছাত্রছাত্রীদের দিলেন লেখার জন্য, দুটো বানান লেখার জন্য দিলেন। গান্ধী হ্যাড রিটেন ওয়ান ইনকারেক্ট স্পেলিং, তো গান্ধীজি কী করলেন, একটা ইনকারেক্ট মানে একটা ভুল বানান লিখলেন, দুটো দিয়েছিলেন, একটা ঠিক লিখেছিলেন, একটা ভুল লিখেছিলেন। দ্য ক্লাস টিচার নোটিসড, ক্লাসের টিচার লক্ষ্য করলেন, দিস মানে এটা, অ্যান্ড ইন্ডিকেটেড উইথ হিজ আইজ টু গান্ধী টু কপি দ্য কারেক্ট স্পেলিং ফ্রম আনাদার স্টুডেন্টস এক্সারসাইজ বুক। এবং ক্লাসের টিচার কী করলেন, ক্লাসের টিচার ইন্ডিকেট মানে ইঙ্গিত দিলেন গান্ধীজিকে চোখের ইশারা করে, ঠিক আছে, যে পাশের ছেলে যেটা লিখেছে তার কাছ থেকে যেন সে কপি করে নেয়, তার যে ভুল বানানো হয়েছে সেটা ঠিক করে নেয় পাশের ছেলের দেখে দেখে। বাট হি ডিড নট ডু দিস, কিন্তু তিনি এটা করেননি। আফটার দ্য ইন্সপেক্টর লেফট, অর্থাৎ সেই ইন্সপেক্টর বা পরিদর্শক চলে যাওয়ার পরে, দ্য ক্লাস টিচার ক্লাসের যে শিক্ষক ছিলেন তিনি কী করলেন, স্কোল্ডেড হিম, তাকে বকলেন, গান্ধীজিকে বকলেন, ফর নট ফলোয়িং হিজ ইনস্ট্রাকশন, তার নির্দেশ না মানার জন্য। তিনি বলেছিলেন যে দেখে দেখে লিখতে, তিনি লেখেননি, তো সেটা না মানার জন্য তিনি বকলেন গান্ধীজিকে। গান্ধী রিপ্লাইড ব্রেভলি দ্যাট কপিং ওয়াজ ডিসঅনেস্ট অ্যান্ড দ্যাট ইজ হোয়াই হি হ্যাড নট ডান ইট। তো দেখো গান্ধীজি রিপ্লাই করলেন বা উত্তর দিলেন, ব্রেভলি সাহসিকতার সঙ্গে, দ্যাট মানে যে, কপি করা, ওয়াজ ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ একটা কাজ, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই এবং এই কারণে, হি হ্যাড নট ডান ইট এই কারণে তিনি এটা করেননি, তিনি এটা করেননি।
ওকে, তো এটা থেকে কিন্তু আমাদের একটা সারাংশ লিখতে হবে, ছোট করে লিখতে হবে। দেখো সারাংশটা আমরা এখানে তোমাদের জন্য লিখেছি, কিভাবে লিখবে দেখো তোমরা ছোট করে। তো এর মূল বিষয়বস্তু দেখো আমরা কি দেখলাম, মূল বিষয়বস্তু হচ্ছে গান্ধীজি ছোটবেলা থেকেই কিন্তু মানে ভালো পথে চলতেন, সৎ পথে চলতেন, অসৎ পথ অবলম্বন করতেন না। তো একদিন কি হয়েছিল, তাদের স্কুলে একজন ইন্সপেক্টর এসেছিলেন, পরিদর্শক এসেছিলেন এবং তাদেরকে দুটো ইংরাজি বানান লিখতে দিয়েছিলেন, কিন্তু গান্ধীজি একটা বানান ভুল লিখেছিলেন এবং তার যে স্কুলের শিক্ষক মহাশয় তিনি বলেছেন যে মানে চোখের ইশারা দিয়ে বুঝিয়েছিলেন পাশের ছেলের দেখে দেখে এটা তুমি নকল করে নাও বা কপি করে নাও, কিন্তু গান্ধীজি সেটা করেননি। ঠিক আছে, তারপর কি ইন্সপেক্টর চলে যাওয়ার পর সেই স্কুলের শিক্ষক মহাশয় তাকে মানে বকলেন যে কেন তুমি এটা করোনি এটা, ঠিক আছে। কিন্তু তখন গান্ধীজি কি বলেছিলেন যে এটা কারো কাছ থেকে কপি করে নেওয়া একটা কি ডিসঅনেস্ট একটা কাজ, অসৎ একটা কাজ, তার জন্য কিন্তু আমি এটা করিনি, সাহসিকতার সঙ্গে এই কথা তিনি বলেছিলেন। তো এটাকেই আমাদের সংক্ষেপে লিখতে হবে। দেখো আমরা কীভাবে লিখবো, মহাত্মা গান্ধী ওয়াজ এ ভেরি অনেস্ট পার্সন, অর্থাৎ মহাত্মা গান্ধী ছিলেন খুব সৎ একজন মানুষ। ওয়ান ডে একদিন অ্যান ইন্সপেক্টর অফ স্কুলস, একদিন স্কুলের যে ইন্সপেক্টর পরিদর্শক কেম টু ভিজিট, মানে ভিজিট করতে এসেছিলেন গান্ধীজির স্কুল, গান্ধীজির যে স্কুল সেই স্কুলে, অ্যান্ড এন্টার্ড দ্য ক্লাসরুম, এবং ক্লাসরুমের মধ্যে প্রবেশ করেছিলেন। দ্য ইন্সপেক্টর গিভ আ কাপল অফ ইংলিশ স্পেলিংস টু দ্য স্টুডেন্টস, এবং সেই ইন্সপেক্টর স্টুডেন্টদের দুটি ইংরেজি শব্দ, কাপেল বলতে দেখো কাপেল মানে হচ্ছে দুজন হয়, ঠিক আছে, দুটি হয়, তো দুটি ইংরেজি শব্দ তাদেরকে বানান করার জন্য দিয়েছিলেন বা লেখার জন্য দিয়েছিলেন। গান্ধী হ্যাড রিটেন ওয়ান ইনকারেক্ট স্পেলিং, গান্ধীজি একটা বানান ভুল লিখেছিলেন। দ্য টিচার ইন্ডিকেটেড টু কপি ফ্রম আনাদার স্টুডেন্ট, এবং টিচার বা ক্লাসের যে শিক্ষক তিনি গান্ধীজিকে ইন্ডিকেট করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন যে পাশের ছেলের দেখে এটা তুমি কপি করে নাও, বাট গান্ধী হ্যাড নট ডান বিকজ ইট ওয়াজ ডিসঅনেস্ট, কিন্তু গান্ধীজি এটা করেননি কারণ এটা ছিল একটা অসৎ কাজ। ঠিক আছে, তো এইভাবে আমরা এটার একটা ছোট করে লিখলাম, যেটা ঠিক আছে, বড় অংশটার আমরা একটু ছোট করে এটা এখানে তার সারাংশটাকে লিখে দিলাম। ঠিক আছে, এরপর দেখো তোমরা, এরপর কি বলা হচ্ছে, লেটস ওয়ার্ক টুগেদার। এখানে লেটস ওয়ার্ক টুগেদার মানে হচ্ছে একসঙ্গে চলো, একসঙ্গে কাজ করি। তো কি বলা হয়েছে দেখো, ইউ মাস্ট হ্যাভ হার্ড ম্যানি প্যাট্রিয়টিক সংস, তুমি অনেক দেশাত্মবোধক গান শুনেছো, প্যাট্রিয়টিক সং মানে দেশাত্মবোধক গান শুনেছো। টেক আ সিট অফ চার্ট পেপার, একটি চার্ট পেপার তোমাকে নিতে বলা হচ্ছে, অ্যান্ড রাইট ডাউন অ্যাজ ম্যানি সংস অ্যাজ ইউ ক্যান, এবং তুমি যতগুলো সম্ভব ততগুলো এই গান এই তোমার এই চার্ট পেপারে তোমাকে লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, ফাইন্ড ইউ ক্যান ফাইন্ড মানে তুমি যতগুলি খুঁজে পাবে ততগুলো লিখতে হবে। দ্যাট সেলিব্রেট দ্য গ্লোরি অফ ইন্ডিয়া, যে গানগুলি ভারতবর্ষের, গ্লোরি মানে হচ্ছে গৌরবকে সেলিব্রেট করে বা উদযাপন করে, যে গানগুলির মধ্যে দিয়ে ভারতের যে গৌরব সেটা মানে সেটা বেড়ে ওঠে, তো সেই গানগুলোকে, সেই ধরনের দেশাত্মবোধক গানগুলোকে তোমাকে খুঁজে খুঁজে তোমাকে চার্ট পেপারে লিখতে বলা হচ্ছে। ইউ মে লার্ন দ্য সংস, তুমি গানগুলিকে শিখতে পারো, ঠিক আছে, অ্যান্ড পারফর্ম দেম, এবং সেগুলোকে পারফর্ম করতে পারো বা গানগুলো গাইতে পারো ইন স্কুল প্রোগ্রামস, তোমার যখন স্কুলে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে এই গানগুলোকে তুমি গাইতে পারো। তো এটা তোমাদের করতে বলা হচ্ছে, তোমরা চাইলে করতে পারো। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষাতে তো আসে না। ঠিক আছে, তো তোমাদের আমি বলে দিলাম এখানে কি বলতে চাওয়া হয়েছে। তো দেখো আমরা এখানে কিন্তু 4 নম্বর লেসনটা পড়লাম, এরপর 5 নম্বর লেসন আমরা নেক্সট ভিডিওতে পড়বো, প্রিন্সেস সেপ্টেম্বর যেটা রয়েছে, তার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই ভিডিওতে আমরা তোমাদের লেসন 4 যেটা ছিল সেটা আমরা সম্পূর্ণ পড়লাম। ওকে, এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলি ছিল সেই সমস্ত অ্যাক্টিভিটির উত্তরও কিন্তু আমরা ভিডিওটিতে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে ভিডিওটিতে একটি, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও এই লেসনটা সম্পূর্ণ বুঝতে পারে এবং অ্যাক্টিভিটিগুলোকে সলভ করে নিতে পারে। আর চ্যানেলে যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।